আমন্ত্রণ জানাই এটি নিউজের রোজ রাতের নিয়মিত আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায়। আমরা রোজ রাতে আপনাদের সামনে এই অনুষ্ঠান নিয়ে হাজির হই সাম্প্রতিক এবং জনগুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলাপ করতে এবং সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি তাদের অভিমত, পর্যবেক্ষণ, ভাবনা নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হন। এবং আমাদের আসলে গত কয়েক সপ্তাহ বা আরও বেশি সময় ধরে আমাদের আলোচনার একটি ধারাবাহিক মনোযোগ রয়েছে দেশ জুড়ে যে কোভিড মহামারী পরিস্থিতি সেই বিষয়টি নিয়ে, এবং সাম্প্রতিক সময় এটি আমাদেরকে আরও বেশি উদ্বেগে ফেলছে। আপনারা জানেন যে এক ধরনের কঠোর বিধিনিষেধের মধ্যে রয়েছে সারা দেশ গত কয়েকদিন ধরে, এবং সেটি আরও বাড়ানো হচ্ছে কারণ পরিস্থিতি আমরা বাংলাদেশে দেখছি যে ক্রমে আরও খারাপের দিকে যাচ্ছে। এবং গত সর্বশেষ যে 24 ঘন্টায় যে আমাদের কাছে যে রিপোর্ট সেটি কিন্তু আগের যে কোনো রেকর্ড ভেঙে দিচ্ছে। শনাক্ত এবং মৃত্যুর হার আমাদেরকে ক্রমাগত আসলে উদ্বেগে ফেলছে। আমরা এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে কয়েকজন অতিথি যুক্ত হচ্ছেন, প্রথমে তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে নিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এএসএম আলমগীর। আমাদের সঙ্গে রয়েছেন স্বাস্থ্য ভ্যাকসিন বিশেষজ্ঞ ডাক্তার তাজুল ইসলাম এ বাড়ি। রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক আবম ফারুক। তিনজন অতিথি, তিনজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এই আলোচনায় আজকে যুক্ত হবার জন্য। আমরা ডাক্তার এস এম আলমগীর আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাইছি। যেমনটি আমরা আসলে বলছিলাম, আমরা গণমাধ্যমে দেখছি যে প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিনে যে আজকে সর্বশেষ যে খবর আমাদেরকে আমরা দেখলাম যে এর আগের 24 ঘন্টায় 11,525 জন রোগী শনাক্ত হয়েছে নতুন করে, এবং মৃত্যুর সংখ্যা 163 জন। গ্রাফটি এখনো যথারীতি ঊর্ধ্বমুখী রয়েছে এবং পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকেই যাচ্ছে। যদিও বিশেষজ্ঞদের পরামর্শে আমরা দেখছি যে কঠোর বিধিনিষেধের মধ্যে দেশ রয়েছে, এর সুফল হয়তো কয়েক সপ্তাহ পরে হয়তো আমরা দেখতে পাবো। এখন আসলে যে পরিস্থিতি, ডেল্টা ভ্যারিয়েন্ট এবং অনেকগুলো বিষয়কে বিবেচনায় রেখে পরিস্থিতি এখন এই মুহূর্তে বাংলাদেশে যেখানে রয়েছে, আপনি কি একটু ছোট করে আমাদেরকে একটা ইন্ট্রো কি দেবেন কিনা, একটা ছোট্ট পর্যবেক্ষণ, পর্যালোচনা আপনার ভাবনা থেকে? ধন্যবাদ আপনাকে এবং নিউজের দর্শকদের শুভেচ্ছা। আসলে বাংলাদেশের এখন যে পরিস্থিতি, আমাদের সারা দেশ মোটামুটি ভাবে এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি, এবং এটা অবশ্যই আমাদের সবাইকে উদ্বিগ্ন করে। এবং প্রথমেই আমরা যখন এই ওয়েবটি বাড়তে শুরু করেছিল, আমরা প্রথমে চেষ্টা করেছিলাম যে ভারতীয় বা ভ্যারিয়েন্ট বা ডেল্টা ভ্যারিয়েন্ট যেন বাংলাদেশে না না আসতে পারে, অর্থাৎ স্লো ডাউন করে দেওয়া। আসতে কেউ ঠেকাতে পারে না পৃথিবীর, আসবেই, তবে সেটা স্লো ডাউন করে দেওয়া। এবং সেখানে আমরা প্রথম দিকে কিছুটা সাকসেসফুল হয়েছি, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের 3/4 তো কাভার্ড বাই ইন্ডিয়া। সো আমাদের কতগুলো লিগ্যাল বর্ডার আছে, সেগুলি ছাড়াও যেহেতু আমাদের বিশাল পোরাস বর্ডার, মানুষ আসা যাওয়া নিত্য করে। আমাদের এরকম অঞ্চল আছে যে বড় ভাইয়ের বাড়ি আমাদের দেশে, ছোট ভাইয়ের বাড়ি ইন্ডিয়াতে। সো এরকম ঘনিষ্ঠ যোগাযোগ আমাদের আছে। প্লাস এইসব অঞ্চলে ডেল্টা ভেরিয়েন্ট যখন ছড়িয়েছে, একই সময়ে আমাদের মনে রাখতে হবে, আমরা গত রোজার ঈদে যখন আমরা বাড়ি যাওয়া শুরু করেছিলাম, আমরা বেশ বড় শহরগুলো থেকে কয়েক কোটি লোক গ্রামে গিয়েছি, এবং যেহেতু গণপরিবহন বন্ধ ছিল, আমরা গাদাগাদি করে গিয়েছি। আমরা অনেকেই যারা সংক্রমিত ছিলাম, তারা তো ছিলামই, অনেকে নতুন সংক্রমিত হয়েছে রাস্তায়। এবং বাড়িতে গিয়ে আমরা আমাদের ঈদ করতে যাই মূলত হচ্ছে যে আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের সাথে আমরা সময় কাটাবো, আমরা তাদেরকেও ইনফেক্টেড করে এসেছি। এরপরে তাদের থেকেও কিন্তু ছড়িয়েছে। সো গ্রাম অঞ্চলে তখনও ছড়িয়েছে, ভারত থেকে আসা ভ্যারিয়েন্টও ছড়িয়েছে। সব মিলিয়ে আমরা একটা বিপজ্জনক অবস্থায় চলে এসেছি। এবং এখন যেটা হয়েছে যে এখন প্রথম দিকে যদিও সীমান্ত অঞ্চলে ছিল, আস্তে আস্তে এটা বিভিন্ন শহরে ছড়িয়েছে। এখন দেখুন, প্রথম থেকেই আমাদের এক ধরনের মানুষ আমরা ছড়াতে শুরু করেছিলাম যে এটা বড় লোকের অসুখ, এটা গ্রামে হয় না, এটা শুধু শহরে হয়, এটা বস্তিবাসীদের হয় না। এগুলি আমরা প্রথমেই ভুল বলছি, এখনো প্রমাণিত ভাবে সত্যি যে এটা গ্রাম শহর মানে না, এটা বড় লোক দরিদ্র মানে না, শিক্ষিত অশিক্ষিত লোক মানে না। আপনি যেখানে এক্সপোজড হবেন, যেখানে আপনি স্বাস্থ্যবিধি মানবেন না, সেখানেই আপনার সম্ভাবনা আছে আপনি যে শ্রেণীর মানুষে হন না আপনার আক্রান্ত হওয়ার। এবং সেটার পর্যায়ক্রমে আমরা যেটা দেখেছি যে এখন পর্যন্ত যেটা বাড়ছে গত কয়েকদিনে, এটা নিয়ে আমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। আমাদের মনে রাখতে হবে, করোনা ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 14 দিন। আমরা লকডাউন দিয়েছি 1 তারিখে, আজকে 6 তারিখ গেছে। সো আগে থেকে যারা সংক্রমিত হয়ে আছেন,
অর্থাৎ যারা ইনকিউবেশন, আপনাদের কথা শুনতে পাইনি যে এখন ওই যে সত্যিকালে যারা ছিল তারা কিন্তু এখন তাদের সাইন সিমটমস দেখা যাচ্ছে। আর মূলত যে পরীক্ষা করা হচ্ছে, ধরেন আজকে 34,000-এর বেশি পরীক্ষা করা হয়েছে, এরা মূলত সিমটমস নিয়ে হাসপাতালে আসে এবং তাদের পরীক্ষা করা, এবং বা আমরা কমিউনিটি লেভেলে যেটা করি যে এখন পর্যন্ত পৃথিবীতে যে অ্যান্টিজেন টেস্ট গুলো পাওয়া যায় সেগুলিতে আসলে যাদের সাইন সিমটমস আছে তাদের পরীক্ষা করলে পজিটিভ আসে। এখানে অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট ধরা খুব কঠিন। সো ওভারঅল এখনো আমরা যেটা করছি, যেটা মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে মৃত্যু আসলে এখনকার আজকে 11,500 সংক্রমণ 163 জন মারা গেছে, এটা আজকের ফলাফল আসলে প্রতিফলন হয় না। মৃত্যু আসলে গত 3 সপ্তাহ ধরে অনেকে হাসপাতালে ছিলেন। আর আমরা ইদানিংকালে যেটা দেখছি, আমি বারবার আপনাদের প্রোগ্রামে বলেছি, আমাদের এক ধরনের মানুষের ভিতর একটা করোনা ডিনায়াল আছে, অর্থাৎ করোনার সকল সাইন সিমটমস আছে কিন্তু আমি পরীক্ষা করাচ্ছি না। যখন বাসায় থেকে আমরা অক্সিজেন স্যাচুরেশন কমতে শুরু করে তখন আমরা জরুরি টেস্ট করাচ্ছি, পজিটিভ আসছে, বাই দিস টাইম আমার অবস্থা খারাপ হচ্ছে, আমরা হাসপাতালে যাচ্ছি, তাদেরকে আসলে বাঁচানো অত্যন্ত কঠিন হয়ে যায়। সো এই সুযোগে আমি এই আহ্বানটাও করি যে যাদের এইরকম সাইন সিমটমস, করোনার কোনো সাইন সিমটমস থাকে, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, গন্ধ চলে যাওয়া, এগুলি, তাহলে দয়া করে আপনার মনে রাখতে হবে পৃথিবীতে একটা প্রচন্ড মহামারী এখনো প্রবল বেগে বিদ্যমান। এখনো প্রতিদিন 6 থেকে 8 হাজার মানুষ মারা যাচ্ছে, 4 থেকে 5 লাখ করে মানুষ আক্রান্ত হচ্ছে সারা পৃথিবীতে। সো আপনি যে সাইন সিমটমস আক্রান্ত, সেটাতে করোনাও হতে পারে, করোনা নাও হতে পারে। তবে আপনি যদি প্রথমে পরীক্ষাটা করিয়ে নেন এবং আপনি যদি পজিটিভ আসেন, তাহলে দয়া করে যে কোনো একজন রেজিস্টার্ড চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিন। শতকরা 85% মানুষের হাসপাতালে ভর্তি হতে হবে না। আপনি বাসা থেকেই চিকিৎসকের তত্ত্বাবধানে থাকলে আপনার জটিলতা হবে না। আর যাদের বয়স 50-এর উপর, তাদের যদি কোনো ধরনের কোমরবিডিটি থাকে, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, লাং ডিজিজ বা লং টাইম কিডনি ডিজিজ, এগুলি যদি থাকে এবং আপনার করোনা পজিটিভ হয়, আপনি দয়া করে নিকটস্থ যে কোনো হাসপাতাল, সেটা সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিন চিকিৎসকের তত্ত্বাবধানে। তাহলে কিন্তু আমাদের আইসিইউ ভেন্টিলেটরের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না। আর এখন আমরা যেহেতু মৃত্যুর সংখ্যা বাড়ছে, কারণ অনেকে অনেক দেরিতে হাসপাতালে আসছেন। আপনি জানেন আমাদের গ্রাম পর্যায়ে বা উপজেলা পর্যায়ে আইসিইউ সাপোর্ট নাই, সেখানে অসুস্থ হয়ে শহরে আসতে আসতে একটা দীর্ঘ সময় লেগে যায়। এর ভিতর যদি ডিনায়াল থাকে, দেরিতে পরীক্ষা করা হয়েছে, তখন আসলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে হয়। আমাদের মনে রাখতে হবে করোনার মতো একটা বিশ্ব মহামারী বা অতিমারী আমরা মোকাবেলা করছি। এখানে সরকার আপনার সুরক্ষার জন্য অনেক কাজ করবে, কিন্তু নিজের সুরক্ষা নিজেকেও দিতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে সঠিক সময়ে পরীক্ষা করানো এবং সঠিক সময়ে চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়া। তাহলে হয়তো আমরা সংক্রমণ যেমন কমাতে পারবো, আমরা মৃত্যুও কমাতে পারবো। নিশ্চয়ই আমরা এই কথাগুলো আসলে বারে বারে একটু আলোচনায় রাখতে চাই, যে যারা আসলে এখনো পুরো বিষয়টিকে হালকাভাবে দেখছেন তারা যেন নিজেরা মানে সহজভাবে না নিয়ে একটু সিরিয়াসলি যেন নেন। আমরা এই জন্য কথাগুলো বারবার একটু আলোচনায় রাখতে চাই। আরেকটি প্রশ্ন আপনার কাছে, আমরা আসলে যে ব্যাপারটি গত 1-1.5 বছর ধরে আসলে বারবারই দেখে আসছি যে দেশে এবং দেশের বাইরেও বিভিন্ন সংস্থা তারা কিন্তু কোভিডের এই নানা পর্যায় নিয়ে তারা এক ধরনের গবেষণায় রয়েছে এবং এক ধরনের পূর্বাভাসও কিন্তু নানাভাবে দেয়া হচ্ছে বাংলাদেশে এবং দেশের বাইরেও, এবং সেটি আসলে অনেকটা দেশভিত্তিক এবং অনেক ক্ষেত্রে সেটি অঞ্চল ভিত্তিক। তো বাংলাদেশের ক্ষেত্রে বা বাংলাদেশের একটা ছোট্ট একটি ভূখণ্ড, সেখানে অনেক মানুষ বসবাস করে এবং চারপাশে ভারতের কথা আপনি বলছিলেন যেখান থেকে ডেল্টা ভ্যারিয়েন্ট অনেক সহজেই ছড়িয়ে যাওয়ার একটি ঝুঁকি তৈরি হয়েই আছে। তো এখানকার পূর্বাভাসটি কি আমরা কি এখনই আসলে সেটি কি জানতে পারি, সেটি কি নির্ভরযোগ্য কিনা, বা সেই পূর্বাভাস ধরে কি আসলে পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াটি নিশ্চয়ই আপনারা করছেন, একটু যদি আমাদেরকে ধারণা দেন। সকল পৃথিবীর সকল পূর্বাভাস যে মিলে যাবে আপনার, সেটা হয় না কখনো। এক একজনের এক একজন মেথড, এক একটা ইউনিভার্সিটি, অক্সফোর্ড একরকম করে, আবার আমেরিকান হেলথ ম্যাট্রিক্স অন্যভাবে করে। বাংলাদেশেও আমরা একটা পর্যায়ে নেই। এখানে যথেষ্ট তথ্যপাত্য পেতে হয়, সেটার উপর ডিপেন্ড করে। তবে আমাকে মনে রাখতে হবে, যত পূর্বাভাসী প্রেডিকশনে আমরা করি না কেন, এগুলি কখনো নিউজ মেকিং এর জন্য করা হয় না, এগুলি পলিসি মেকিং এর জন্য করা হয়। যে আপনাকে ওয়ার্স্ট সিচুয়েশনটা বলা হয়, ওয়ার্স্ট সিচুয়েশন দেখে আপনাকে সেই প্রিপারেশনটা নেওয়ার জন্য আপনাকে এই পলিসি গুলা আপনাকে হেল্প করে, এই প্রেডিকশন গুলো আপনাকে হেল্প করে।
সো আমরাও কিন্তু বাংলাদেশে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের একদল স্পেশালিস্ট পৃথিবীর বিভিন্ন দেশের সায়েন্টিস্টদের সাথে যে প্রিডিকশনটা করে সেটাকে আমরা অনেকটা ফলো করতে চেষ্টা করি, সেই অনুযায়ী আমরা অনেকগুলো ব্যবস্থা নিতেও চেষ্টা করি। কিন্তু পৃথিবীর সকল প্রিডিকশন মিলে যাবে এটা কখনো হয় না। পৃথিবীর প্রিডিকশন আসলে প্রস্তুতিতে যেরকম সহায়তা করে, প্রিডিকশন রিয়েল টাইম রিফ্লেকশনে অনেক সময় সেটা সহায়তা করে না। এবং সেটা আসলে এগুলি যেহেতু সবগুলোই বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, কখনো মিলতে পারে কখনো মিলতে পারে, অধিকাংশ ক্ষেত্রে মিলে না। তবে এটা আমাদেরকে পলিসি মেকিং এ সাহায্য করে, প্রস্তুতিতে সাহায্য করে। একটা কথা মনে রাখতে হবে যে আহ, মহামারীর প্রস্তুতি কখনো শেষ হয় না। সো মহামারীর প্রস্তুতি আরো কিভাবে বাড়ানো যায় সেটাতে এই প্রিডিকশন গুলো, এই পলিসি গুলো আমাদেরকে সহায়তা করে। নিশ্চয়ই, খুব চমৎকার করে আপনি বললেন ডক্টর আলমগীর। আপনার কাছে আমরা আবারও ফিরবো, আরো বেশ কয়েকটি বিষয় আপনার কাছে শুনবার রয়েছে আমাদের। আমরা একটু ডক্টর তাজুল ইসলামের বাড়ি আপনার কাছে এ দফা যেতে চাই, ভ্যাকসিন বিশেষজ্ঞ এবং ইপিআই এর সাবেক প্রোগ্রাম অফিসার। আমরা যে ব্যাপারটি দেখছি যে টিকা নিয়ে আসলে কিছুদিন আগে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেই অনিশ্চয়তা ধীরে ধীরে আবারও কেটে যেতে শুরু করেছে। বিভিন্ন উৎস থেকে, বিভিন্ন দেশ থেকে আবারও টিকা আসতে শুরু করেছে। ফলে এই মুহূর্তে হাতে পর্যাপ্ত টিকা রয়েছে এরকম একটা নির্ভাবনার জায়গা আমরা থাকতে পারি, এবং সামনের দিনগুলোতে আমরা হয়তো সাপ্লাই চেইনে আরো অনেক টিকা আসতে দেখব। এটি হয়তো আমাদেরকে এক ধরনের ভরসা যোগায়। আমরা এই মুহূর্তে যদি একটু তাকাই, আমরা দেখছি যে সুরক্ষা অ্যাপ বা ওয়েবসাইট যেটি রয়েছে সুরক্ষা.gov.bd, এখানে আসলে রেজিস্ট্রেশনটি করে টিকার জন্য প্রস্তুত হবার একটা বিষয় থাকে, এবং সেখানে এক ধরনের যোগাযোগের মাধ্যমে টিকার দিন তারিখ ঠিক হয়ে থাকে। তো আমরা দেখছিলাম যে শুরুর দিকে যে কয়েকটি খাত সেখানে ছিল বিভিন্ন সেক্টরে, যাদের আসলে হয়তো সামনের সারির যোদ্ধা বা খুব মানুষের সঙ্গে মিশবার প্রয়োজন হয়, এই মানুষগুলোকে তারা আসলে বিভিন্নভাবে ডিফাইন করা হচ্ছিল। কিন্তু সর্বশেষ আমরা 2-3 দিন ধরে দেখছি যে সেখানে আসলে মাত্র 3টি অপশন রয়েছে। একটি হলো সম্মুখ সারির যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, যারা চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করছেন যে শিক্ষার্থীরা, এবং যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই 3টি অপশন কেবলমাত্র সেখানে প্রদর্শিত হচ্ছে। তো আমরা আসলে ব্যাপারটা বুঝতে চাই যে এই মুহূর্তে আমরা যে পরিস্থিতি পার করছি তাতে কি আসলে এটা ঠিক আছে কিনা, আরো কোনো জনগোষ্ঠী কি রয়ে গেল কিনা। আমরা বিভিন্ন আলোচনায় এরকম মতামত আসলে পাচ্ছি যে যাদের কোমরবিডিটি রয়েছে, যে মানুষগুলো তারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, তাদেরকে কি আসলে আমাদের প্রথম দফাতেই প্রথম সুযোগেই টিকা দেয়া নিশ্চিত করা উচিত হচ্ছিল কিনা। এরপরে গার্মেন্টস যেহেতু খোলা রাখতেই হচ্ছে, গার্মেন্টস শ্রমিকদের টিকা নিশ্চিত করা দরকার ছিল কিনা, যারা বস্তি এলাকায় বসবাস করেন তাদেরকে টিকা দেওয়া নিশ্চিত করা উচিত ছিল কিনা, গণপরিবহনের শ্রমিকরা কি বাদ পড়ে গেলেন কিনা। এরকম আসলে অনেক রকম প্রশ্ন কিন্তু আসছে। কিন্তু নিশ্চয়ই এ ধরনের নীতি প্রণয়নের ক্ষেত্রে, সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আরো অনেকগুলো বিষয় নিশ্চয়ই বিবেচনায় নেওয়া হয়। আপনি কি আপনার পর্যবেক্ষণ থেকে আমাদেরকে কোনো আলোচনায় নিয়ে যাবেন? আসলে করোনা একটা বৈশ্বিক সমস্যা এবং এটা বৈশ্বিক ভাবেই মোকাবেলা করতে হবে। আমাদের যে টিকাটা, যে করোনা যে ডিজিজটা, সেটা একটা রিস্ক গ্রুপ, যেটা ভার্নারেবল গ্রুপ, যেটা আপনি একটু আগেই বললেন যে কোমরবিডিটি এবং ফ্রন্ট লাইন যারা হেলথ ওয়ার্কার আছে, সোশ্যাল ওয়ার্কার আছে, এদের একটা টার্গেট ছিল ভ্যাকসিন দেওয়ার। কিন্তু আসলে করোনা তো ধরেন জন্মের পর থেকে, ছোট বাচ্চা থেকে একদম সব এজ গ্রুপেই হচ্ছে। আমাদের যে ভ্যাকসিনের যে একটা সমস্যা, আমাদের এখন যে ভ্যাকসিনটা আমাদের বর্তমানে আমরা 1,60,00,000 ভ্যাকসিন আমরা পাইছি, এবং এই ভ্যাকসিন গুলো কোভিশিল্ড থেকে, যেটা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে যেটা আমরা পাইছি, সাইনোফার্ম থেকে যেটা অলরেডি আসছে, এবং মডার্নার টিকা এবং ফাইজারের টিকা, টোটাল আমাদের 1,60,00,000 আমাদের ভ্যাকসিনটা আসছে, এবং প্রত্যেকটাই আপনার 2 ডোজ করে। এটা আপনার যে গভর্নমেন্টের যে একটা প্ল্যান, যেটা আপনারা জানেন যে কাল দিন পর থেকে, ডে আফটার টুমরো 8 তারিখ থেকে আমাদের ভ্যাকসিনেশনের প্রোগ্রামটাকে, বয়সটাকে এক্সপ্যান্ড করা হচ্ছে আর কি। অর্থাৎ তারাও এলিজিবল, অর্থাৎ 35 থেকে এই ভ্যাকসিনটা দেওয়া হবে আর কি। তো আমাদের টার্গেট যেটা যেটা 80% এই ভ্যাকসিনটা যেটা দেওয়া দরকার, এবং এই ভ্যাকসিন গুলা মোটামুটি 95 to 90 সব ভ্যাকসিনই এক্সেপ্ট আপনার জনসন এন্ড জনসন আর চাইনিজ একটা ভ্যাকসিন আছে ক্যানসাইড, এই দুটো ভ্যাকসিন শুধুমাত্র সিঙ্গেল ডোজ, আর সব ভ্যাকসিনই কিন্তু 2 ডোজ। এখন আমাদের দেশের যদি আমরা 80% জনগণকে যদি আমরা প্রোটেক্ট করতে চাই বা ভ্যাকসিন করতে দিতে চাই, তাহলে আমাদের সেই অনুযায়ী 26,35,00,000 ভ্যাকসিন ডোজ লাগবে।
এবং ইট ইজ মানে খুব নট ইজি, এটা পাওয়া খুব যে একটা খুব সহজ তা না। আমাদের গাভীর একটা বাল কেমন, যে গাভীর থেকে যেটা আমাদের আসার কথা ছিল, এবং বাংলাদেশের জন্য 31শে মে 2021 সালের মধ্যে যে 1,09,08,000 ভ্যাকসিন যেটা আসার কথা ছিল সিরাম ইনস্টিটিউট ইন্ডিয়া, সেটা গাভীর মাধ্যমে যেটা আসার কথা ছিল, কিন্তু আপনারা জানেন যে সিরাম ইনস্টিটিউট ইন্ডিয়া ডেল্টা ভ্যারিয়েন্ট যেটা, এটা মারাত্মক ভাবে এটা সংক্রমিত হওয়ার জন্য তারা এক্সপোর্ট ব্যান করে, এবং সেই ভ্যাকসিনটা তারা গাভীকে দিতে পারেনি, যার জন্য আমাদের দেশেও আসেনি। আমাদের এখন মেনলি যেটা ভ্যাকসিনটা যেটা আসছে, আমার মনে হয় যে ইন ফিউচারে এখন তো সাপ্লাই চেন অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। পাশাপাশি যেসব দেশ যারা প্রিন্সিপাল অফ দশ শেয়ারিং একটা কন্ট্রাক্ট চুক্তিতে তারা সই করছে গাভীর সঙ্গে, এবং এখানে 16টা দেশ আছে, এবং 16টা দেশের মধ্যে তারা যে তাদের যে ভ্যাকসিন ন্যাশনালিজম যেটা করছিল, তাদের যে জনসংখ্যা তার থেকে 4 গুণ 5 গুণ 6 গুণ তারা ভ্যাকসিন কিনে রাখছিল, এবং তারা বলছে যে না, এটা আমরা আমাদের এই অতিরিক্ত ভ্যাকসিনটা আমরা বিভিন্ন দেশ ইনক্লুডিং বাংলাদেশকে এটা দিব। এবং সেই হিসাবেই কিন্তু আমাদের ভ্যাকসিনটা ইউএসএ থেকে যে যুক্তরাষ্ট্র থেকে যে মডার্নার ভ্যাকসিনটা যেটা আসলো আমাদের কাছে যেটা আসছে আর কি, সেই ভ্যাকসিনটা কিন্তু আপনার এই মডার্নার এমআরএনএ ভ্যাকসিন, এটা কিন্তু কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমেই কিন্তু আসছে, এবং তারা এই ভ্যাকসিনটা তারা দিয়ে দিচ্ছে। তা আমার মনে হয় যে বৈশ্বিক সহায়তা এটা গাভীর যেটা আছে, এর একটা টার্গেট আছে 30% জনগণকে 2021 সালের ডিসেম্বরের মধ্যে এই ভ্যাকসিনটা দেওয়ার কথা। সেই হিসাবে আমাদের মোটামুটি 10 কোটি ডোজ আমাদের ভ্যাকসিন আমরা আশা করতেছি ইন ফিউচারে এই ভ্যাকসিন গুলো আমাদের দেশে চলে আসবে, এবং আমরা টার্গেট পপুলেশন যেটা বিশেষ করে কোমরবিডিটি যারা, এবং যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, সোশ্যাল ওয়ার্কার, এই গ্রুপটাকে আমার মনে হয় আমরা দিতে পারবো আর কি, আমরা আশা করি। তাছাড়া পাশাপাশি আপনারা জানেন যে এই কোভ্যাক্স ফ্যাসিলিটি ছাড়াও আমাদের অন্য বিভিন্ন রকম সোর্স আছে, যার মাধ্যমে আমরা ভ্যাকসিনটা আমরা দিতে পারি বা পেতে পারি। যেমন G2G গভর্নমেন্ট এগ্রিমেন্ট করে, যেটা অলরেডি আজকেই আপনার রাশিয়ানের সঙ্গে স্পুটনিক ভি 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটি ডোজের একটা কন্ট্রাক্ট হয়েছে, সই হয়েছে। প্লাস সাইনোফার্ম স্টেট ওন কোম্পানি যেটা চাইনিজ কোম্পানি, তাদের সঙ্গেও যে চুক্তি যেটা হয়েছে 1.5 কোটি, তার অংশ হিসাবে বাংলাদেশ অলরেডি আপনার যে ভ্যাকসিনটা অলরেডি চলে আসলো বাংলাদেশে 2 মিলিয়ন 20 লক্ষ। আমার মনে হয় এই সাপ্লাই চেনটা অলরেডি কিছুটা ইমপ্রুভ হবে, এবং এই অসুবিধাটা হয়তো বা থাকবে না। আর একটা কথা আমি বিশেষ করে বলতে চাই যে আমরা বলতেছি যে 80% ভ্যাকসিনেশন আমরা করতে হবে হার্ড ইমিউনিটি করার জন্য এবং ট্রান্সমিশনটাকে রোধ করার জন্য, কিন্তু আমাদের দেশের তো কিছুটা সংক্রমণ হয়ে গেছে, এবং যেটা বিভিন্ন স্টাডিতে সেটা চলে আসছে যে অ্যান্টিবডি তারা কি পরিমাণে অ্যান্টিবডি ডেভেলপ করছে। একটা ভ্যাকসিনের হার্ড ইমিউনিটি করতে গেলে এটা কিন্তু বোথ ন্যাচারাল ইনফেকশন এবং ভ্যাকসিনেশন একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে, দুটো মিলেই কিন্তু আপনার 80% হলেই যথেষ্ট। কিন্তু যেহেতু আমরা রোবাস্ট মানে ব্যাপকভাবে এই টেস্টটা আমরা করতে পারতেছি না, তার জন্য আমরা গণহারে আমরা ভ্যাকসিনেশন দিয়ে দিচ্ছি। তো আমার মনে হয় যে এই প্রবলেমটা ইন ফিউচার থাকবে না। তাছাড়াও আমাদের হোমগ্রোন যে ভ্যাকসিনটা যেটা রাশিয়ার সঙ্গে এবং চাইনিজের সঙ্গে যে একটা কন্ট্রাক্ট লাইসেন্সিং টেকনোলজি ট্রান্সফার এর মাধ্যমে ফিল অ্যান্ড ফিনিশ হোক, আর যেটা ভ্যাকসিন প্রোডাকশনের হোক, এদিকেও সরকার চিন্তা ভাবনা করতেছে। তো আমার মনে হয় ইন ফিউচারে আমাদের যে প্রবলেমটা, অ্যাকুট প্রবলেমটা যেটা আমাদের হয়েছিল, এটা আস্তে 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 ওভারকাম হয়ে যাবে, এবং আমরা নির্দিষ্ট জনগণকে এই ভ্যাকসিনটা আমরা দিতে পারবো, এবং সরকার সেই ব্যাপারে জি, মানে এটি আসলে মানে এই যে সার্বিক যে আলোচনাটি করলেন, এগুলো আসলে মানে আমাদের মানে আমরা গত কয়েকদিন ধরে আসলে গণমাধ্যমের বিভিন্ন খবরে আসলে দেখে আসছি, এবং আপনিও সেগুলো বেশ সুন্দর করে গুছিয়ে আমাদেরকে আবারও একটু বললেন। কিন্তু আমরা একটু সুনির্দিষ্টভাবে আপনার কাছে যে বিষয়টি শুনতে চাইছিলাম যে এই মুহূর্তে আমরা সুরক্ষা.gov.bd এই সাইট কিংবা অ্যাপে দেখতে পাচ্ছি কেবলমাত্র 3টি শ্রেণীর লোকজনকে এই মুহূর্তে টিকা দেওয়ার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী, এবং যারা সম্মুখ সারির আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে যারা কাজ করছেন। আমাদের প্রশ্ন ছিল যে এই মুহূর্তে এই 3টি কি সবচেয়ে জরুরি শ্রেণী বা টার্গেট গোষ্ঠী কিনা, এর বাইরেও কি আসলে গুরুত্বপূর্ণ যাদেরকে অতি দ্রুত দেয়া দরকার বা টিকার আওতায় দ্রুত আনা দরকার, এরকম জনগোষ্ঠী কি রয়ে গেল কিনা, মানে এই নীতির জায়গাতে কি আসলে আমরা ঠিক অবস্থানে আছি কিনা? এখানে বোধহয় ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট কমিটির মেম্বার হিসেবে আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে পারি, নিশ্চয়ই অ্যাড করতে পারি। এখানে হচ্ছে আসলে
আমরা যে গণমানুষের জন্য যে রেজিস্ট্রেশন বয়স 35-এ কমিয়ে এনে, যেটা বাড়ি ভাই বলেছেন, সেটা অলরেডি সরকারি সিদ্ধান্ত, এবং সেই রেজিস্ট্রেশনটা আমরা হয়তো আজকে না হলেও কাল পরশুর ভিতর খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। এবং আমরা এখন আপাতত আমাদের যে মডার্না এবং সাইনোফার্মের ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিন গুলো আমরা সিটিতে, বিশেষ করে মিউনিসিপাল যে কর্পোরেশন গুলো, সেসব এলাকায় আমরা মডার্নার ভ্যাকসিন প্রয়োগ করব। নতুন রেজিস্ট্রেশন এবং পুরনো যারা, আমাদের 58 লক্ষ মানুষকে আমরা ভ্যাকসিন দিয়েছি, আমাদের 72 লক্ষ মানুষ রেজিস্ট্রেশন করা ছিল। সো পুরনো যারা রেজিস্ট্রেশন করা আছে তারা অগ্রাধিকার পাবেন, এবং নতুন করে রেজিস্ট্রেশন যারা করবেন তারা শহর এলাকায়, অর্থাৎ নগর এলাকায়, সিটি কর্পোরেশন এলাকায় মডার্না ভ্যাকসিন পাবেন। এবং আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স, যে জেলা হাসপাতালে, আমরা সিনোফার্মের ভ্যাকসিন দিয়ে শুরু করব। তবে এখানে একটা কথা এই সুযোগে আমি বলে দেই, আমাদের যে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনের একটা সংকট আছে, আমাদের প্রায় 15 লক্ষ মানুষ দ্বিতীয় ডোজ পান নাই, তারা অপেক্ষা করছে। সেটা হয়তো আমাদের আগস্টের ফার্স্ট উইকে কেটে যাচ্ছে। আমরা অ্যাস্ট্রাজেনিকার এনাফ ভ্যাকসিনের কমিটমেন্ট পেয়েছি। সো আমরা ওই ভ্যাকসিন গুলো শুধু দ্বিতীয় ডোজ হিসেবে ব্যবহার করব। এবং এখন থেকে আমাদের সরকারি সিদ্ধান্ত যে আমরা কোনো ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ হাতে না রেখে প্রথম ডোজ প্রয়োগ করব না। অর্থাৎ মডার্নার আমরা 25 লক্ষ ভ্যাকসিন পেয়েছি, 12.5 লক্ষ মানুষকে দিব প্রথম ডোজ, এবং এদেরকেই আমরা দ্বিতীয় ডোজ দেব। আমরা সিনোফার্মের 20 লক্ষ ভ্যাকসিন আমাদের হাতে আছে, আমাদের কেনা ভ্যাকসিন যেটা চায়না থেকে, সেখানে আমরা 10 লক্ষ মানুষকে দিব, 10 লক্ষ সেকেন্ড ডোজ হিসেবে দিব। এবং আমরা সিনোফার্মের একটা ভ্যাকসিন, এখন যে রেজিস্ট্রেশন যেটা খোলা আছে, সেটা বিশেষ স্পেশাল ক্যাটাগরিতে খোলা। আমাদের মেডিকেল স্টুডেন্ট বা মেডিকেল রিলেটেড সাবজেক্টে যারা নার্সিং, যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে পড়েন তাদের জন্য, প্লাস বিশ্ববিদ্যালয়ের যারা হলে থাকে, তারা বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্টস কমিশন থেকে আমাদেরকে একটা তালিকা দেওয়া হয়েছে, এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একটা বিশাল গ্রুপ যারা ফ্রন্টলাইনে কাজ করে, তাদের জরুরি ভিত্তিতে টিকা দেওয়ার জন্য স্পেশাল 3টা ক্যাটাগরি খুলে, এবং প্রবাসীদের জন্য একটা ক্যাটাগরি খোলা হয়েছে, তারাও টিকা পাবেন। যেহেতু বিদেশে, পৃথিবীর বহু দেশে এখন কাজ করতে গেলে টিকার সার্টিফিকেট নিতে হয়, সেই জন্য সেগুলি স্পেশাল করে খোলা হয়েছে। কিন্তু সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, এটা হয়তো 2-1 দিনের ভিতরে দেওয়া হবে, এবং মানুষ নতুন করে 8 তারিখ থেকে। জি, আপনি আসলে চমৎকার করে আসলে সবার জন্য। জি, আপনি যে ব্যাখ্যাটা দিলেন সেই ব্যাখ্যাটা খুবই চমৎকার। আমাদের একটা প্রশ্ন ছিল আসলে এই বিষয়টি নিয়ে, কিন্তু আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, আমরা সম্ভবত ডক্টর তাজুল ইসলাম বারিও বোধহয় যুক্ত হতে চাইছেন, আপনার কাছে ফিরছি। আমরা ডক্টর আলমগীরের কাছে আরেকটি বিষয় একটু প্রশ্ন নিতে চাই, যে বিষয়টি আপনি বলছিলেন যে একটা টিকা যাকে দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ আসলে নিশ্চিত না করে আসলে তাকে আসলে ওই টিকাটা দেওয়া হবে না। আমরা কিন্তু গত কয়েকদিন ধরে আরেকটি আলোচনাতেও রয়েছি যে আমরা যদি দুটো আলাদা ভ্যাকসিনকে মিশিয়ে যদি দেই তাহলে এক ধরনের ইতিবাচক বা আরো বেশি ইফেক্টিভ ফলাফলও অনেক ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। এই বিষয়ে কি আমাদের সামনে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত কি আছে, যে বিশেষ করে অ্যাস্ট্রাজেনেকার টিকা যাদেরকে দেওয়া হয়েছে এখনো দ্বিতীয় ডোজ পাননি, তাদেরকে হয়তো দ্বিতীয় ডোজ অন্য কোনো ভ্যাকসিন দিতে হতে পারে? এই বিষয়ে কি সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত কি আমরা পাচ্ছি? এখনো আপনি মিক্স এন্ড ম্যাথস এর কথা, যেটা গ্লোবালি এখন কথা হচ্ছে, সেটা কথা বলছেন। জি, আমরা অ্যাস্ট্রাজেনিকার যারা দ্বিতীয় ডোজ পাননি, তাদেরকে আমরা অ্যাস্ট্রাজেনিকা টিকাই দিব, এবং সেই পরিমাণ টিকা আমরা আগস্টের প্রথম সপ্তাহে পেয়ে যাবো। সুনিশ্চিতভাবেই অ্যাস্ট্রাজেনিকা যারা সেকেন্ড ডোজের জন্য অপেক্ষা করছেন, তারা অ্যাস্ট্রাজেনিকাই পাবেন। পৃথিবীর কোথাও কোথাও মিক্স এন্ড ম্যাচ করা হচ্ছে, কোথাও কোথাও নিরুপায় হয়ে করছে। তার হয়তো ফাইজারের টিকা প্রথম ডোজ দিয়েছে, সেকেন্ড ডোজ আর পাচ্ছে না, তখন মডার্না দিচ্ছে, কিংবা অন্যটা, বা অ্যাস্ট্রাজেনিকার প্রথমটা দিয়েছে। কোথাও কোথাও গবেষণা পারপাসে কিছু কাজ করা হয়েছে, প্রমিজিং রেজাল্ট, কিন্তু আমাদের এই অঞ্চলে একটি কাজও পাইনি। সো আমাদের এই অঞ্চলে যদি আমরা কোনো গবেষণা না করি, আমরা বা তাজুল ইসলাম বাড়ি ভাইও আছে, আমরা আইসিডিআরবি এবং সরকারের বিভিন্ন গ্রুপ মিলে আমরা মিক্স এন্ড ম্যাচ একটা স্টাডি করার জন্য সরকারের কাছে অলরেডি জমা দিয়েছি। আমরা বাংলাদেশের তথ্যপত্র পেলেই আমরা আসলে সেই সিদ্ধান্ত নিতে আমাদের জন্য সুবিধা হবে। বাই দিস টাইম গ্লোবালি যে কাজগুলো হচ্ছে সেগুলো আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। যদি কখনো এরকম হয় যে আসলে অ্যাকসেপ্টেবল হয় মিক্স এন্ড ম্যাচ, তখন ডেফিনেটলি আমরা তার বিজ্ঞানের বাইরে না, আমরা বিজ্ঞান ফলো করবো অবশ্যই। এই তথ্যটা আমাদের জন্য খুবই কাজে লাগলো, যে আমরা আসলে জানলাম যে এখনো মিশ্র ডোজের বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা তাজুল ইসলাম বাড়ি, ডাক্তার তাজুল ইসলাম বাড়ি, আপনি বোধহয় কিছু যোগ করতে চাইছেন, আমরা শুনতে চাই। হ্যাঁ, আমি একটু অ্যাড করতে যাচ্ছি। আলমগীর সবকিছুই ক্লিয়ার করে দিচ্ছে। তো আসলে মিক্সড অ্যান্ড ম্যাচ স্ট্র্যাটেজি, এটার নাম হচ্ছে হেটারোলগাস বুস্ট ডোজ বলে আরেকটা। আসলে এটা কিন্তু নতুন কিছু না, এটা একটা পুরাতন স্ট্র্যাটেজি। আপনারা জানেন যে 2014 থেকে 2016 সাল পর্যন্ত ওয়েস্ট আফ্রিকাতে যে ইবোলা দেখা দিল,
সিয়ারলিওন, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো আর লাইবেরিয়াতে, সেখানে কিন্তু তারা ইবোলাটা কন্ট্রোল করছে এই মিক্সড এবং ম্যাচ স্ট্র্যাটেজি দ্বারাই। তারা করছিল কি, তারা প্রথম ভ্যাকসিনটা ফার্স্ট ডোজ ইবোলার জন্য দিয়েছিল কন্ট্রোল করার জন্য অ্যাস্ট্রাজেনিকার অ্যাডেনোভাইরাস, একটা ভেক্টর ভ্যাকসিন। আর দ্বিতীয় ডোজটা তারা দিয়েছিল মডিফাইড ভ্যাকসিনা ভাইরাস অ্যাঙ্কারাস 10, অর্থাৎ পক্স ভাইরাসকে তারা মডিফাইড করে দ্বিতীয় ডোজ দিছিল এবং তারা কন্ট্রোল করছিল। এবং এই মিক্স অ্যান্ড ম্যাচ স্ট্র্যাটেজিতে এ পর্যন্ত দুটো ট্রায়াল হচ্ছে এবং রেজাল্টও মোটামুটি আপনার 19 মে 2021 সালে নেচারে পাবলিশড হয়েছে। একটা হচ্ছে অক্সফোর্ড গ্রুপ অফ ভ্যাকসিন, যেটার নাম হচ্ছে কুমভ্যাক স্টাডি, আর একটা হচ্ছে স্পেনের কুমভ্যাক স্টাডি। দুটা স্টাডি হয়ে গেছে। তারা যেটা করছে কি, তারা এই মডার্না প্রথম দিচ্ছে তারা অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন এবং দ্বিতীয় ডোজ তারা দিচ্ছে ফাইজারের এমআরএনএ ভ্যাকসিন। তারা বলছে যে এটা প্রমিজিং রেজাল্ট এবং ইমিউনিটি বুস্ট আপ হয়েছে এবং মোর প্রোটেক্টিভ দেন সিঙ্গেল ডোজ। তবে আমাদের দেশে একটা প্ল্যান আছে, অলরেডি প্রোটোকলও সাবমিট হয়েছে। আলমগীর আমার দায়িত্ব ভালো জানে, এটা যদি গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে তাহলে আমরা দেখে দিতে পারি। আর একমাত্র দেশে এটা এখন ভ্যাকসিন কমিটি অফ জার্মানি, তারাই শুধু অ্যাপ্রুভ করছে এবং জার্মান চ্যান্সেলর অলরেডি নিয়েও নিছে এই ভ্যাকসিনটা। ফার্স্ট ডোজ অ্যাস্ট্রাজেনিকা, সেকেন্ড ডোজ ফাইজার। কাজেই এটা কিছু নতুন কিছু না। 2012 সালেও যে এইচআইভি যদিও কোনো এখনো ইফেক্টিভ ভ্যাকসিন এখনো হয়নি এডসে, এবং সেটা যেটুকু হয়েছে, যেটা কার্যকরী এখন পর্যন্ত, সেটাও কিন্তু মিক্স অ্যান্ড ম্যাস্টার। লাস্ট আমি আরেকটা কথা বলতে চাই, এই যে রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন, এই স্পুটনিক ভ্যাকসিনটা যেটা গভর্নমেন্টের সাথে একটা এগ্রিমেন্ট, 11ই আগস্টে ভ্লাদিমির পুতিন যে ভ্যাকসিনটা নিল, স্পুটনিক ভি ভ্যাকসিন, এই ভ্যাকসিনটাও কিন্তু ইট ইজ ওয়ান টাইপ অফ মিক্স অ্যান্ড ম্যাচ স্ট্র্যাটেজি। কারণ এখানে কিন্তু একই ভ্যাকসিন কিন্তু আমাদের গভর্নমেন্টের আজকে চুক্তি হয়েছে, এই একই ভ্যাকসিন কিন্তু দুই ডোজ কিন্তু একই না। প্রথম ভ্যাকসিন এই স্পুটনিকের হচ্ছে অ্যাডেনোভাইরাস 26 আমরা দিচ্ছি, আর দ্বিতীয় ডোজটা দেওয়া হচ্ছে অ্যাডেনোভাইরাস 5, দুটা কিন্তু ভিন্ন ভিন্ন। কাজে আমাদের দেশে এটা যদি আমরা যদি গবেষণামূলক যদি একটা ট্রায়াল করে যদি আমরা দেখতে পাই এটা ইফেক্টিভ এবং প্রমিজিং রেজাল্ট, তাহলে আমাদের নীতি নির্ধারক কমিটিতে যারা আছেন তারা বিচার বিবেচনা করতে পারেন ভবিষ্যতে মিক্স অ্যান্ড ম্যাচ স্ট্র্যাটেজি আমরা ইউজ করতে পারবো কিনা। ধন্যবাদ। জি, আপনিও খুব চমৎকার করে আসলে আমাদের কাছে পুরো বিষয়টি আসলে পরিষ্কার করলেন, কারণ এটা গত কয়েক সপ্তাহ ধরে আসলে বেশ আলোচনাতে ছিল যে মিশ্র ডোজের ক্ষেত্রে, বিশেষ করে যারা একটা ডোজ পেয়ে আসলে অপেক্ষা করছেন দ্বিতীয় ডোজের জন্য, তাদেরও এক ধরনের উৎকণ্ঠা তো আসলে রয়েছে। কিন্তু এই বিষয়গুলো হয়তো তাদের জন্য এক ধরনের আশ্বস্ত হবার মতো পরিস্থিতি তৈরি করবে। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, অধ্যাপক আবম ফারুক। আমরা আপনার কাছে যাবার আগে, যেহেতু আপনার কাছে আমাদের আর বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে, এটা একটু সময় সাপেক্ষ বটে, আমাদের একটা বিরতি নেবারও সময় হয়ে গেছে। এইমাত্র আমাদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এম এ ফয়েজও যুক্ত হয়েছেন। আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তবে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন। কথা বলছি করোনা ভাইরাস পরিস্থিতি আমাদেরকে নতুন অশনি সংকেত দিচ্ছে কিনা, এই বিষয়টি সামনে রেখে চারজন অতিথি আমাদের সঙ্গে আছেন। প্রত্যেকের সঙ্গে পর্যায়ক্রমে একটু আলাপ করে নিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক আবম ফারুক আছেন আমাদের সঙ্গে। এবার একটু আপনার কাছে আমরা একটু যেতে চাইবো। আমরা টিকা নিয়ে আসলে তো অনেক আমাদের দুর্ভাবনা, উৎকণ্ঠা, মনোযোগ এবং এক ধরনের কৌতূহল তো রয়েছেই, এবং এই বিষয়টি নিয়ে আসলে আমাদের উদ্বেগ কাজ করবে। কারণ এই টিকা নিশ্চিত না করা পর্যন্ত আসলে আমাদের এই বৈশ্বিক মহামারীর এই অনিশ্চয়তা কতদিন আমাদের থাকবে আমরা এখন আসলে জানি না। ফলে টিকাটা একটা বড় বিষয়, বিশেষ করে বাংলাদেশের মতো একটি জনবহুল দেশের জন্য। একটা বিষয় একটু আমাদের আলোচনায় কি আনা দরকার কিনা, যে আমরা বাংলাদেশের মতো জনবহুল দেশ, যে দেশে ফার্মাসিউটিক্যালস শিল্পটিও কিন্তু বেশ অনেক বছর ধরেই কিন্তু একটি পর্যায়ে রয়েছে এবং তারা বিশ্বমানের অনেক রকম ওষুধ তারা তৈরি করে আসছে, অনেকের অনেক ধরনের সক্ষমতা
বাধ্যবাধকতাও রয়েছে। তো করোনা ভাইরাসের যে টিকা নিয়ে আমরা আসলে এক ধরনের বিভিন্ন দেশের মুখাপেক্ষী হয়ে আছি। আমরা দেশেই উৎপাদন নিয়েও আসলে অনেক কথা বিভিন্ন সময় আসলে শুনে আসছি। আমরা শুনছি যে আজকেই আমাদের খবরে আমরা দেখলাম যে যৌথভাবে বাংলাদেশের সঙ্গে টিকা উৎপাদনের বিষয়ে চীনের একাধিক কোম্পানি তারা আলাপ করছে, সক্ষমতা এবং অন্যান্য চুক্তি বা অন্যান্য আনুষ্ঠানিকতার বিষয়ে তারা কথা বলছে। আমরা একই সঙ্গে বাংলাদেশের একটি কোম্পানিকে আমরা দেখছি যারা টিকা পরীক্ষামূলক প্রয়োগ নিয়ে তারা কাজ করছে, এবং এটা নিয়ে গত কয়েকদিন আগে কিছু নাটকও হয়ে গেল। এটি আসলে মানুষ ব্যতীত অন্য প্রাণীর দেহে প্রয়োগ নিয়ে আমরা দেখলাম যে সেই প্রাণী সংগ্রহের ক্ষেত্রেও এক ধরনের কিছু ঘটনা ঘটলো, যেটি সংবাদে শিরোনাম হয়েছে। তো সার্বিকভাবে আসলে বাংলাদেশের সক্ষমতার জায়গাটা আমরা একটু নতুন করে যদি একটু আলোচনায় আনতে চাই, আমরা যদি সক্ষমতার পাশাপাশি চ্যালেঞ্জগুলোকেও যদি একটু ভালো করে বুঝতে চাই এবং অন্য দেশের উপর মুখাপেক্ষী না থেকে আমরা যদি নিজেরাই এই জায়গাতে একটা দক্ষতা বা সক্ষমতা অর্জন করতে পারি, সেক্ষেত্রে কি আমাদের কিছুটা নির্ভাবনার সুযোগ তৈরি হয় কিনা, আপনার পর্যবেক্ষণে কি বলে? ধন্যবাদ। বড়ই জটিল প্রশ্ন। তো তবুও আমরা চেষ্টা করি একটু আলোচনা করার জন্য, পর্যালোচনা করার জন্য। যতটুকু জানি, যতটুকু খবর আমরা সংগ্রহ করতে পারি, তার ভিত্তিতে বলি, সেটা হলো যে আমাদের কিন্তু ভ্যাকসিন তৈরি করার সক্ষমতা নেই তা না, আছে। কিন্তু ভ্যাকসিনটা তৈরির ব্যাপারে দুটো পদ্ধতি। একটা হলো ওই আমরা বাল্কে আনবো, বাল্কে এনে তারপরে কিছু প্রসেসিং করে তারপরে এটাকে প্যাকেজিং করাটা, ওখানেও বেশ কিছু কাজ আছে। সেটা একটা, এটা তুলনামূলকভাবে সহজ এবং খুব দ্রুত আমরা কাজটা করতে পারবো। আমাদের এখন যেই মুহূর্তে খুব বেশি নিড, আমাদের অনেক বেশি, সেই কারণে এটা হয়তো বা কাজে লাগতে পারে। আরেকটা হলো যে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বাল্কও আমরা এখানেই বানাবো এবং তারপরে একেবারে ফিনিশ পর্যন্ত যাব। তো এখন বিষয়টা হচ্ছে যে যদি আমরা বাল্কে যাই কিংবা ওই সম্পূর্ণটা করি, তো তখন এই দুটা পদ্ধতির মধ্যে যেটাই করি, সম্পূর্ণটা করতে গেলে আমাদের একটু অপেক্ষা করতে হবে। কারণ হচ্ছে যে আমাদের যে সক্ষমতাটুকু আছে তার সাথে আর কিছু যোগ করতে হবে, কিছু ফেসিলিটি যোগ করতে হবে, এবং সেটা করতে হয়তো 4 মাস 5 মাস বা আমি ধরলাম 6 মাস আরো লাগতে পারে। এখন বিষয় হচ্ছে যে আমরা কোনটা বানাবো। আজকে আপনি যেটি বললেন যে চীনা একটি ফার্মের সাথে কথা হচ্ছে, এটি কিন্তু কথা হচ্ছে বেশ কিছুদিন ধরে। শুধু চীনা কেন, রাশিয়ান যে টিকা সেটির সঙ্গেও কথা হচ্ছে, এবং আমি যতদূর জানি যে এখন আরো কয়েকটা টিকার সঙ্গে কথা হচ্ছে যাতে করে এখানে তৈরি করা যায়। যেটাই আমরা তৈরি করি, কতগুলো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। 1 নম্বর, যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের অভিজ্ঞতাগুলো, উদাহরণগুলো যদি দেখি, যেমন ধরুন কয়েকদিন আগে সাম্প্রতিক একটি ঘটনা, ব্রাজিলের ঘটনা। ব্রাজিল তো খুবই মারাত্মক অবস্থা তাদের এই সংক্রমণের বিষয়, এবং তারা ওই একটি কারখানা নিজেরা আমাদের মতোই তারা উপলব্ধি করে যে দরকার, তারা কারখানাটি বানায়, কিন্তু কারখানাটি কয়েক মাস চলার পরে সেটি বন্ধ হয়ে যায়। তারা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে বন্ধ করতে হলো, কারণ তারা কাঁচামাল পাচ্ছে না। তো কাঁচামাল সরবরাহের জন্য তারা বারবার তাদের যে মূল প্রতিষ্ঠান তাদের সঙ্গে কথা বলেছে, কিন্তু কথা বলার পরেও তারা দিতে পারছে না, কারণ তারা আবার কাঁচামাল আনে বাইরে থেকে। তো এখন এই যে এক জায়গা থেকে এনে তারপরে তারা আনবে, আনার পরে আবার ব্রাজিলকে দেবে, এই চেইনটা ঠিক মতো কাজ করছে না বলে তারা এখন, ব্রাজিলের কিন্তু খুবই শোচনীয় অবস্থা। তারা উৎপাদন করেছে অনেকগুলো টিকা, অনেক কোটি টিকা তৈরি করেছে, কিন্তু এখন বন্ধ, এখন তারা চালাতে পারছে না। তা আমরা এই ধরনের ঘটনা কিন্তু আরো আগে দেখেছি সিরামের বেলাতেও দেখেছি আমরা যে সিরাম তার কাঁচামালের অভাবে বেশ কিছুদিন তাদের প্রোডাকশন খুবই স্লো ছিল, এবং তখন এটা আমাদের উপরেও, এবং বৈশ্বিক যে বিতরণ তাদের করার কথা সেখানেও কিছুটা তারা সাফার করেছে, এবং বিশ্ব যারা যারা এটা নেবে তারা সাফার করেছে। যেমন আজকে আমরা সাফার করছি, এখন আমরা সিরাম থেকে টিকা পাচ্ছি না তাদের ওখানে মহামারীর কারণে। তো এখন বিষয়টা হলো যে আমরা কিন্তু কাঁচামালের বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রযুক্তি তো আমাদেরকে দিতেই হবে, প্রযুক্তি, কারণ যেহেতু এক একটা টিকা এক একটা প্রযুক্তি তৈরি, এবং এগুলো তো সবটাই তো নিশ্চয়ই খুবই, আমরা বুঝতেই পারি যে এগুলো খুবই গোপনীয় জিনিস, যে জন্য তারা বলে যে টেকনোলজি কিন্তু কাউকে দেওয়া যাবে না, ডিসক্লোজ করা যাবে না। তো ডিসক্লোজার আমরা করব না। আমরা অনেক ওষুধ বানাচ্ছি বাংলাদেশে, অনেক ওষুধ এখান থেকে আমরা বিদেশে রপ্তানি করি। আমরা 160টা দেশে, কদিন আগে 152 পর্যন্ত ছিল, এখন আমরা 160টা, বর্তমান সরকারের আমলে আমাদের সব দিক দিয়ে যে উন্নতি হচ্ছে, এখানেও তাই 160টা দেশে আমরা এখন ওষুধ রপ্তানি করি। তো
তো এখন এই যে রপ্তানি করি তার মধ্যে সবই তো আর প্যারাসিটামল আর ওই আমাশার ওষুধ না। এগুলোর মধ্যে অনেক হাইটেক ওষুধ আছে, অনেক অ্যান্টি ক্যান্সার ওষুধ আছে। তো এগুলো কিন্তু ওই আমরা কোনোটা যখন বানাই তখন কিন্তু এগুলা ওই নন ডিসক্লোজার একটা এগ্রিমেন্ট আমাদের থাকে, অন্তত যে কাগজে পত্রে নাও থাকে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকে, যেটা করতে আমরা পারবো না বা করা উচিত হবে না। এটা একটা কালচার, এটা অবশ্যই মানতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে প্রযুক্তি তো আমরা পাবো, আমরা ওই বাল্কে এনে করি নাকি পুরোটা করি সেটা আমরা একটা করব, কিন্তু এখানে বিষয়টা হলো যে প্রযুক্তি ছাড়াও আপনি কাঁচামালের সরবরাহটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে। আপনি যেই কোম্পানি থেকে কাঁচামালটা পাবেন সেই কোম্পানিটাই তৈরি করা ভালো, কারণ আমরা আমাদের পছন্দ মতো একটা এ এবং বি, তার মধ্যে বি আমাদের পছন্দ হচ্ছে, আমরা বিটা বানানো শুরু করলাম। 6 মাস পরে দেখা গেল যে না, এটা বানালে ভালো হতো, কারণ এর কাঁচামালটা নিরবিচ্ছিন্ন ভাবে চলছে, বিটা চলছে না। তো এই ঝামেলায় যেন আমরা না পড়ি, সেই জন্য সবচেয়ে ভালো হতো যদি এমন প্রযুক্তি পাওয়া যেত, এমন টিকা পাওয়া যেত যেটার কাঁচামাল ওখান থেকে না আসলেও আমরা সামাল দিতে পারবো, কারণ আমাদের যে ওষুধ কোম্পানিগুলোর যে এখন প্রযুক্তিগত উৎকর্ষতা যেই পর্যায়ে গেছে, সেখান থেকেই আমরা কাঁচামাল সংগ্রহ করতে পারবো, অন্তত কিছুদিন হলেও পারবো সামাল দেওয়ার মতো, নতুন করে কাঁচামাল না আসা পর্যন্ত। এই ধরনের একটা টিকা হলে সবচেয়ে ভালো হতো। এবং এখন আমরা সাফার করে করে এখন একটা পর্যায়ে এসেছি, আমাদের আর্জেন্সি খুবই বেশি, জরুরি অবস্থা আমাদের জন্য। এবং সেখানে এখন কিন্তু একটা সুখবরও আছে, ওই যে দেরি হওয়াতে আবার কিছুটা লাভও আছে। সেটা হলো আমরা কিন্তু এই টিকার একটা গ্রুপ পেয়ে যাচ্ছি, যেটা নাকি যদি আমাদের সঙ্গে তারা রাজি হয় তাহলে ওই কাঁচামাল কিন্তু আমরা এখান থেকে সাপ্লাই করতে পারবো, আমাদের যে ফার্মাসিউটিক্যাল সেক্টর সেটা পারবো। আমরা আগে যে টিকাগুলো পেয়েছি, প্রথমে ধরুন এমআরএনএ টিকা পেলাম ফাইজার বায়োএনটেক মডার্নার, আমরা সেইটির প্রযুক্তি যথেষ্ট পরিমাণে উচ্চ প্রযুক্তি। দ্বিতীয় হলো যে এই প্রযুক্তির আরেকটা অসুবিধা হলো যে এটা কিন্তু ওই কাঁচামাল আপনাকে ওখান থেকেই আনতে হবে, সারাক্ষণই আপনি নিখোঁজে। আরেকটা অসুবিধা হলো যে এটার দাম খুব বেশি পড়বে। আর 4 নম্বর হলো যেটা, সেটা হলো পরিমাণ কিন্তু খুব বেশি না, আপনি 1 মাসে হয়তো 10 লক্ষ বা 12 লক্ষ টিকা বানাতে পারবেন। এডিনো ভাইরাসের যে ভেক্টর ভিত্তিক টিকাটা, যেটা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা বা স্পুটনিক বা জনসন এন্ড জনসন, এই টিকাগুলো একই গ্রুপের, সেই টিকাটা তুলনামূলকভাবে ভালো, যেটা আমরা নিয়েছি। যদি আমরা সেটা বানাতে পারি খারাপ না, কিন্তু এখানে ওই কাঁচামালের প্রশ্নটা কিন্তু থাকবে। আরেকটা জিনিস হলো দামটা খুবই সেক্ষেত্রে কম। আমাদের সামনে যে আমরা তো উৎসগুলো মানে আমাদের খুব কম সামনে দামে রয়েছে পেয়েছি। বা যেসব উৎসের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে, তার মধ্যে আমাদের জন্য সুবিধাজনক কোনটা? অনেকগুলো চ্যালেঞ্জের কথা আপনি বললেন, এগুলো তো আসলে অবশ্যই বিবেচনা নিতে হবে। তো আমরা যদি সিদ্ধান্ত নিতে চাই তাহলে সেক্ষেত্রে কোন কোন উৎসগুলোকে আমাদেরকে এগিয়ে রাখা উচিত? আমি সেটাই বলছি জি, যে এই টিকাটা আমরা বিবেচনার মধ্যে রাখতে পারি, অ্যাস্ট্রাজেনেকার টিকাটা, কিন্তু কাঁচামালের বিষয়টা মাথায় রাখতে হবে, দাম কিন্তু কম। আরেকটা চ্যালেঞ্জ আছে, এটা কিন্তু খুব বেশি যে তৈরি করা যাবে তাও না, তবে ওই আরএনএ টিকার চাইতে বেশি আমরা উৎপাদন পাবো মাসে। আরেকটা হলো সিনোফার্ম বা সিনোভ্যাকের টিকা, সেটারও কাঁচামালের ব্যাপারে কিন্তু খুবই একটা জটিল অবস্থা আছে। ওই ব্রাজিলের কোম্পানিটা কিন্তু ওই একই কারণে বন্ধ হয়ে গেছে। তো সেই কারণে এই জায়গাটায় আমাদের একটু চ্যালেঞ্জটা বেশি, ওদের সঙ্গে কথা বলে নিতে হবে যে তারা যেন আমাদেরকে নিয়মিতভাবে কাঁচামাল দেয়, তাহলে আমরা সেখানে যেতে পারি। আর এটারও উৎপাদন খুব বেশি যে তা না, তবে মোটামুটি মডারেটলি চলে। ফোর্থ যেটি, শেষ যেটি আমরা পাচ্ছি এখন, সেটা হলো যেটি মার্কিন যুক্তরাষ্ট্রে নোভাভ্যাক্স, যেটি নতুন এসছে মানে বাজারে এখনো আসেনি, তৃতীয় পর্যায়ে ট্রায়াল চলছে। আগের সবগুলো হয়ে গেছে, প্রি ক্লিনিক্যাল স্টাডি, অ্যানিমাল স্টাডি, আপনার ওই ফেজ 1 ফেজ 2 সব শেষ, এখন ফেজ 3 কাজটা চলছে এবং এটা বেশ ব্যাপকভাবেই চলছে। এইটা হলো ওই প্রোটিন সাব ইউনিট টিকা বলি আমরা এটাকে, এবং এখানে উৎপাদন খুব বেশি, এটা মানে আমরা মাসে কয়েক কোটি টিকা বানাতে পারি, 1 নম্বর। 2 নম্বর হলো যে এই টিকার আরেকটা সুবিধা হচ্ছে যে এর কাঁচামাল কিন্তু বিপদে পড়লে আমাদের পক্ষেও কিছুদিন, অন্তত কয়েক মাস অবশ্যই সাপ্লাই দেওয়া সম্ভব। তারপরে যখন বানাতে শুরু করব, আমরা কয়েক মাস পরে নিজেরাই আর কাঁচামালের জন্য হাত পাততে হবে। আর প্রোডাকশনের ভলিউমটা খুবই বেশি, আমরা কয়েক কোটি টিকা একসঙ্গে বানাতে পারবো। এই টিকাটা আরেকটা সুবিধা হচ্ছে যে এটা হলো থার্মাল টিকা, মানে হচ্ছে ওই যে -80 ডিগ্রি -20 ডিগ্রি এইসব জায়গায় রাখতে হবে, আমাদের যে রুম টেম্পারেচার ওখানেই রাখা যায়। এবং এই টিকাটা নোভাভ্যাক্স এর পাশাপাশি এই গ্রুপের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যারা নাকি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকাটা বানিয়েছে, সেখানকার 2 জন খুবই নামকরা প্রফেসর
স্যার অ্যান্ড্রু পোলার্ড এবং প্রফেসর অ্যালেন টাউনসেন্ডের কথা আমার মনে পড়ছে এই মুহূর্তে। তারা এটা লিডারশিপে দিচ্ছেন এবং এই গ্রুপটাতে তারা কিন্তু অলরেডি আরেকটা টিকা মানে অক্সফোর্ডের যেই টিকাটা আমরা এতকাল নিয়েছি কোভিশিল্ড, পাশাপাশি ওখানকার প্রফেসররা আরেকটা টিকা নিয়ে কাজ করছেন, কিন্তু সেটা আমেরিকান একটা অর্গানাইজেশনের সাথে, ডায়াবিজ নামে, ফ্লোরিডার, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটা কোম্পানি। তো সেটিও আপনার প্রাথমিক ধাপগুলো পার হয়ে এসছে, এখন তারা ক্লিনিক্যাল ট্রায়াল 3 নম্বর ক্লিনিক্যাল ট্রায়ালে যাবে। সুবিধাটা হচ্ছে এই শেষের এই দুটা যেটা বললাম, এই শেষের দুটো হচ্ছে প্রোটিন সাব ইউনিট টিকা, এবং যেটা সুবিধাগুলোর কথা বললাম যে 1 নম্বর হাই প্রোডাকশন ভলিউম, আমরা কয়েক কোটি বানাতে পারি মাসে, আমাদের র মেটেরিয়াল নিয়ে তো চিন্তা নাই। আর তৃতীয় হচ্ছে দাম খুবই কম। তো এখানে আমাদের যদি আমরা যাই, সরকার যেটি চিন্তা ভাবনা করছেন যতটুকু আমরা জানি যে সরকার কিন্তু এই প্রোটিন সাব ইউনিট টিকা বানানোর জন্যই তাদের আগ্রহটা বেশি, এবং আমি মনে করি যে এইটাই হলো সঠিক সিদ্ধান্ত, যে আমাদের মতো দেশে যেখানে আমাদের অবকাঠামোগত উন্নয়ন বেশ কিছুটা আছে, বাকিটুকু এই যে যতটুকু দরকার প্রযুক্তি তারা যদি সেটা আমাদেরকে দেয়, আমাদের কিছুটা প্রশিক্ষণ, আমাদের অনেকগুলো নতুন তথ্য আপনার কাছ থেকে আমরা আসলে জেনে নিলাম, এটা আমাদেরকে এক ধরনের ভরসাই দিচ্ছে আসলে যে হয়তো সাময়িক আসলে এক ধরনের দুর্যোগের মধ্যে দিয়ে আমরা পার করলেও সামনের দিনগুলোতে হয়তো আমাদের অত দুর্ভাবনার কারণ থাকবে না। আপনি অনেকগুলো পয়েন্ট বললেন, আমরা একটু দেশের উদ্যোগটা নিয়ে যদি একটু কথা বলি, আমাদের দেশের একটি প্রতিষ্ঠান তারাও তো বেশ কিছুদিন ধরে টিকা নিয়ে কাজ করবার কথা আসলে বলছে, যদিও সাম্প্রতিক সময় অন্য একটি ঘটনায় তারা সংবাদে শিরোনাম হয়েছে। এই বিষয়ে কি আপনার কোনো পর্যবেক্ষণ? বিষয় হলো যে আমাদের, আপনি নাম বলেননি, আমি নামই বলছি, তাহলে আমাদের দর্শকদের জন্য বুঝতে সুবিধা হবে। সেটি হলো গ্লোব বায়োটেক নামে আমাদের যে একটি ভালো ওষুধ কোম্পানি আছে, ওষুধ কোম্পানিটা বেশ ভালো। তাদের বঙ্গভেক্স নামে তারা একটি টিকা উদ্ভাবনের দাবি করেছেন, যদিও এটা প্রাথমিক পর্যায়ে আছে। প্রাথমিক পর্যায়ে বলতে ওনারা বলছেন যে তারা এনিম্যাল স্টাডি করেছেন। তো এই অ্যানিমেল স্টাডি করার পরে আমরা যেটা এখন যতটুকু জানি, দেখতে পাচ্ছি যেটা এমআরএনএ ভ্যাকসিন, সেটা একটা। তো এমআরএনএ ভ্যাকসিন বাংলাদেশের একটি কোম্পানি তারা উদ্ভাবনের দাবি করছে, এটা কিন্তু একটা বেশ বড় একটা রিমার্কেবল একটা বিষয়, কারণ এতটা জটিল একটা প্রযুক্তির কাজ তারা করেছে। ডেফিনেটলি আমরা সবাই খুশি হয়েছি, কিন্তু মুশকিলটা হলো যে তারা ওই এরপরে আবেদন করলো ওই হিউম্যান ট্রায়ালের জন্য। তো হিউম্যান ট্রায়ালের জন্য যখন যাবে, তখন কিন্তু আমাদের ওই স্ট্যান্ডার্ড যে প্রটোকল, সেই প্রটোকল অনুযায়ী আরো কয়েকটা ধাপ পার হতে হয়। আপনি সেখানে অ্যানিমেলের ল্যাবরেটরি অ্যানিমেল দিয়ে আপনি আরো কিছু পরীক্ষা করবেন, তারপরে আপনি হিউম্যান ট্রায়ালে যাবেন, এরকম একটা ব্যাপার আছে আর কি। তো এটা বাংলাদেশের যে মেডিকেল রিসার্চ কাউন্সিল, তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে কি বিষয়, আপনারা পারমিশন দিচ্ছেন না কেন। তো তারা যেটি বললেন যে আমরা আসলে ওই শর্তগুলো বলেছি যে ওই ট্রায়ালটা রিপোর্টটা আমাদের কাছে পেলে তখন আমরা হিউম্যান ট্রায়ালের জন্য তাদেরকে, আমরা অলরেডি হিউম্যান ট্রায়ালে পারমিশন দিয়েছি, কিন্তু তার আগে এই শর্তগুলো পূরণ করতে হবে। তো এইটার ব্যাপারে তারা কোম্পানি থেকে মানে বিএমআরসি যেটি আমাদেরকে জানিয়েছে যে তারা অপেক্ষা করছেন কোম্পানি থেকে প্রতিক্রিয়ার জন্য। আমরা গতকাল শুনলাম, আমি অবশ্য গতকালই শুনেছি আর কি, সেটি হলো যে ভাইরাসে যে করোনা ভাইরাসের এই পরীক্ষাটা করার জন্য বাদরের উপরে পরীক্ষাটা করা হবে। এটা একটা শর্ত বটেই, এটাকে আমরা বলি যে সেই প্রাইমেটস এর উপরে টেস্ট করে তারপরে হিউম্যান ট্রায়ালে যাওয়া, এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড প্রসিডিউর। বিএমআরসি কিন্তু কথাটা ঠিকই বলেছে। এখন ঘটনা হলো যে তারা যে বানর সংগ্রহ করছিলেন ওই ভাওয়ালের পার্ক থেকে কিংবা বর্মি এলাকা থেকে, এটা কিন্তু নিয়মের মধ্যে পড়ে না। এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, কারণ হলো যে আপনাকে ল্যাবরেটরি অ্যানিমেল, এটা যে কোনো অ্যানিমেল দিয়ে পরীক্ষা করলেই হবে না। আপনি ইঁদুরের উপরে পরীক্ষা করবেন, এখন যদি আপনি আমার বাড়ির যে ইঁদুরগুলো আমার কাগজ কাটে, কাপড় কাটে, সেগুলোকে ধরে পরীক্ষা করেন, তাহলে হবে না। ওই ইঁদুরকে কতগুলো নির্দিষ্ট শর্তাধীনে তাকে ব্রিডিং করতে হবে এবং তাকে সেইভাবে খাবার দিতে হবে, সেভাবে পরিবেশ রাখতে হবে, এবং এই শর্তগুলো যথেষ্ট কঠোর। আপনার যদি এয়ার কন্ডিশন নাও থাকে, ওই তার ঘরে কিন্তু একটা এয়ার কন্ডিশনার রাখতে হবে, মানে এতটাই যত্নের সঙ্গে তাকে রাখতে হবে। কারণটা কি? কারণটা হলো যে আমি দেখতে চাই তার ভিতরে ইমিউনিটি কতটুকু ডেভেলপ করে, কিভাবে, এটা জটিল কাজ। দ্বিতীয় হলো যে এই যে ইঁদুরটা, যেটা নাকি বাইরে থেকে, আমরা যেটাকে বলি ওয়াইল্ড, রিসার্চের অ্যানিমেল না, এটা ওয়াইল্ড অ্যানিমেল। ওই ওয়াইল্ড অ্যানিমেল নিলে হয় কি, সে জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারে, সে হয়তো আরেকটা ভাইরাসের দ্বারা ইনফেক্টেড হয়ে যাচ্ছে, হয়তোবা তার শরীরে একটু অ্যালার্জি আছে। যখন নাকি আপনি ওষুধটা বা টিকাটা তার শরীরে দেবেন, তখন যে সিমটম গুলো বেরিয়ে আসলো, এটা শুধু ওই টিকার জন্য বা শুধু ওই ওষুধের জন্য নাও হতে পারে। এটা এমনও হতে পারে যে তার শরীরে ইনহারেন্ট কিছু জিনিস ছিল, যখন আমি ভাওয়াল থেকে
কিংবা বর্মি থেকে তাকে ধরে আনলাম, তারপরে যখন টিকা দিলাম বা ওষুধটা দিলাম, তখন কিন্তু ওই সিমটম গুলো আগের গুলো সহই সে একটা একটা তালগোল পাকিয়ে একটা সিমটম আমাদেরকে দিল। ফলে বিজ্ঞানীদের জন্য এটা খুব অসুবিধা হবে, এটা ক্লিনিক্যাল ট্রায়ালে অ্যালাউড না। এবং আপনি এই প্রক্রিয়াটি মানুষের শরীর নিশ্চয়ই নিয়ে আমরা কাজ আশা করতে করছেন, পারি যে মানুষের তারা শরীরে আরো আপনি সতর্ক যেটা হবেন, যেহেতু আসলে পুরো বিষয়টি অনেক স্পর্শকাতর। ফলে প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ধাপে আসলে বৈজ্ঞানিক যে রীতিগুলো রয়েছে সেগুলি আসলে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করা হবে। আমরা আসলে এই আশাটি রাখতে চাই, আমাদের দেশের একটি প্রতিষ্ঠান এই সাফল্যটি অর্জন করুক, এটা তো নিশ্চয়ই আমাদের সবারই চাওয়া। আমাদের আরো একজন অতিথির সঙ্গে আমরা এখনো কথাই বলিনি, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আমাদের সাথে যুক্ত হয়েছেন। তবে তার কাছে যাবার আগে আমাদের আরো একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। ফিরে এসে আপনার কাছে যাব এবং আমাদের আলোচনার বাকি অংশ চলবে। ছোট্ট বিরতি, কিছুক্ষণ পরে ফিরবো। ইসমানী নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন। কথা বলছি করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে। অশনি সংকেত, আমরা দেখছি যে মৃত্যুর সংখ্যা বাড়ছে শনাক্তের সংখ্যা। এই গোটা পরিস্থিতি নিয়ে চারজন অতিথি আমাদের সঙ্গে আছেন। এ পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এম এ ফয়েজ, আপনার কাছে এবার একটু যেতে চাই, যদিও আপনার কাছে একটু দেরি করেই এলাম এবং আপনি যতক্ষণে যুক্ত হলেন তার আগে আমরা অন্য যারা আমাদের সঙ্গে আছেন তাদের আলোচনাটি শুনে নিচ্ছিলাম এবং সেখানে অনেকগুলো বিষয় কিন্তু উঠে এলো। বিশেষ করে যে এখনকার পরিস্থিতি নিয়ে এক ধরনের বিশ্লেষণ আমরা শুনলাম টিকা নিয়ে বিস্তর আলোচনা, টিকার লক্ষ্য, জনগোষ্ঠী, পাশাপাশি উৎপাদন, অনেকগুলো বিষয় আপনিও নিজে নিশ্চয়ই শুনলেন। আপনার কাছে আসলে সামগ্রিকভাবে যে বিষয়টি শুনতে চাই যে করোনা ভাইরাস গত বছর যখন আমরা প্রথম এর মুখোমুখি হলাম তখন পুরো বিষয়টি সম্পর্কে আমাদের তথ্য অভিজ্ঞতা একেবারেই কম ছিল। পুরো বিষয়টি ছিল একেবারেই নতুন। কিন্তু 1.5 বছর হয়নি যদিও, কিন্তু 1 বছরের মতো সময় পার হয়ে আমাদের কাছে এখন আগের চেয়ে অনেক বেশি তথ্য রয়েছে। আমরা এই পুরো বিষয়টিকে সামাল দেওয়ার জন্য আগের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। তারপরও আমরা আসলে দেখছি যে আমাদের চিকিৎসক, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যতখানি অভিজ্ঞতা বা অন্যান্য বিষয়গুলো এগিয়েছে, আমরা দেখছি যে সাধারণ মানুষকে গোটা প্রক্রিয়ায় সম্পৃক্ত করে আসলে একটি বড় সাফল্য নিয়ে আসার ব্যাপারে এক ধরনের শূন্যতা রয়েই যাচ্ছে। এবং এখানে কি আপনি কোনো কমিউনিকেশন গ্যাপ দেখেন কিনা সামগ্রিকভাবে, এটা একটি আপনার কাছে প্রশ্ন। আরেকটি প্রশ্ন যে আমরা এই মুহূর্তে যে মৌসুমটি পার করছি তাতে আমরা দেখছি যে করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 পরিস্থিতি যথেষ্ট আমাদের বাংলাদেশে এটি আসবার পরে সবচেয়ে উঁচু চূড়ায় রয়েছে মৃত্যু এবং শনাক্তের বিষয়। এর পাশাপাশি আরেকটি বিষয়কে আমাদেরকে ঝুঁকিতে ফেলছে কিনা, দুশ্চিন্তায় ফেলবে কিনা, সেটি হলো ডেঙ্গু। গত কয়েক বছরে আমরা দেখেছি যে এই সময়টি কিন্তু ডেঙ্গুর জন্য একটি খুবই হাই টাইম এবং এবছরও কিন্তু আমরা কিছু কিছু লক্ষণ দেখছি, যদিও সেটি বড় হয়ে ওঠেনি। দুটো বড় হুমকি যদি একই সঙ্গে প্রবল হয়ে ওঠে সেক্ষেত্রে পরিস্থিতি সামাল দেওয়াটা আসলে কতখানি দুরূহ হয়ে উঠবে, সেই প্রস্তুতি, সেই পরিকল্পনা, সেই কর্মকৌশল কি আমাদের আছে কিনা সামগ্রিকভাবে আপনি কিভাবে দেখছেন, আপনার কাছেই বরঞ্চ শুনি। অধ্যাপক এম এ ফয়েজ, একটু যদি আপনি একটু আনমিউট করে নেন। আনমিউট করেন। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। জি, এবার শুনতে পাবো। জি, ধন্যবাদ। জি। আমাদের বিজ্ঞ যারা আলোচক এবং প্রিয় সঞ্চালক, আপনারা যে একটু আগে কোভিড এর বিভিন্ন বিষয় নিয়ে আপনারা আলোচনা করছেন, তার মধ্যে এখন যেটা উঠে আসছে যে কমিউনিটি সংক্রমণ হচ্ছে, দেশের বেশ কতগুলো জেলায় সংক্রমণ ছড়িয়ে গেছে, গ্রাম পর্যায়েও গেছে। এখন এই অবস্থায় আমাদের যে জাতীয় যে কর্মকৌশল ছিল, এই কর্মকৌশলের মধ্যে জনগণকে সম্পৃক্ত করে জনসচেতনতা সৃষ্টি যেটা করার প্রয়োজন ছিল, আমরা করতে পেরেছি কিনা, এটাই তো আপনার মূল প্রথম প্রশ্ন ছিল। এখানে একটা বিষয় বলে রাখি, বাংলাদেশে আসলে এই যে কমিউনিটিকে সম্পৃক্তকরণ করে আমাদের যে বিভিন্ন ধরনের কর্মী আছে, এই যে স্বাস্থ্যকর্মী, এনজিও কর্মী কিংবা অন্যান্য যে ভলান্টিয়ার্সরা আছে, তাদেরকে সম্পৃক্ত করে এটা যে করা যায়, তার মধ্যে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি। যেমন অতি সম্প্রতি আপনারা জানেন চাঁপাইনবাবগঞ্জে আমাদের সংক্রমণের হার ছিল সপ্তাহ 3 আগে 70% মতো। এখন গত 2-3 সপ্তাহের ইন্টারভেনশনের পরে যেসব কর্মকাণ্ড ওনারা করেছেন,
তাতে এটা প্রায় 10 ভাগের মধ্যে নিচে নেমে আসছে। তো এটা ওনাদের যে কর্মকাণ্ডগুলো, এই কর্মকাণ্ডগুলো হচ্ছে কি ওনারা একটা দৃশ্যমান একটা কর্মকাণ্ড ওনারা করতে পেরেছেন, কতগুলো কাজ একসাথে যৌথভাবে করেছেন, যেখানে জনপ্রতিনিধি এবং এর মাধ্যমে আমাদের যে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর্মী, এনজিও কর্মী, নেটওয়ার্ক যারা আছে প্রান্তিক পর্যায়ে, তাদেরকে একসাথে যৌথভাবে নিয়ে এটা বিভিন্ন মুখী কর্মকাণ্ডগুলি করার ফলে এটা কিন্তু সম্ভব হয়েছে। এটা কিন্তু শুধুমাত্র জি, আমরা এরকম সাফল্য কিন্তু আসলে গত বলি 100 বছরে অনেক দেখেছি আমরা। আমাদের এই সাফল্যের তালিকা যদি আমরা করি অনেক লম্বাই হবে সেটি, কিন্তু একই সঙ্গে একটু মনে করে দিতে চাই যে আমরা মাস্ক পরার বিষয়ে কিন্তু শতভাগ সাফল্য আসলে দেখিনি। এবং কিছুদিন আগে আমরা দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু এক ধরনের হতাশা ব্যক্ত করলেন, মানুষ কেন আসলে নিয়মিত বা সিনসিয়ারলি মাস্ক পরছে না এই বিষয়টি নিয়ে। আমরা দেখছি যে সারা দেশ এই মুহূর্তে গত কয়েকদিন ধরে একটা কঠোর বিধিনিষেধের মধ্যে রয়েছে, কড়াকড়ি রয়েছে। আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এই বিধিনিষেধ মানানোর বিষয়। এর মাঝখানেও আমরা দেখছি যে প্রথম কয়েকদিন আসলে কিছুটা কড়াকড়ি থাকলেও আজকে কিন্তু আমরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় কিন্তু যানজট দেখেছি, গাড়ি অনেক চাপ দেখেছি। পাশাপাশি আজকে দোকান মালিকদের একাধিক সংগঠন তারা কিন্তু দোকান খুলে দেওয়ার জন্য একটি তাগিদ দাবি জানিয়েছেন। তো এই সামগ্রিক পরিস্থিতি থেকে আপনার কাছে কি এরকম মনে হয় কি না যে করোনা ভাইরাসের যে কঠোর এবং একটি ভয়ঙ্কর পরিস্থিতির আমরা আছি বা আরো হয়তো সামনে পরিস্থিতি খারাপ হতে পারে, এই জায়গাতে একটা কমিউনিকেশন গ্যাপ থেকে গেল কিনা আপনার কাছে কি মনে হয়? কমিউনিকেশন গ্যাপ বলতে আপনি যেটা বুঝাচ্ছেন এটা কিন্তু খুব সহজ বিষয় নয়, এটা কঠিন একটা বিষয়। কঠিন বিষয় এই জন্য, এটা কেবলমাত্র কতগুলো মেসেজ আমরা দিলাম, কতগুলো তথ্য দিলাম, এই তথ্যগুলোর সাথে সাথে যে রূপান্তরিত হয়ে কর্মে পরিণত হবে, আমরা জনসাধারণ অনুসরণ করবে তা নয়। কিন্তু এটি কিন্তু অত সাধারণ সহজ ভাবে বোঝার জিনিস নয়। এটা কিন্তু হচ্ছে কি দুনিয়াতে এটা 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 আমরা জনসাধারণকে যথাযথভাবে শিক্ষিত করতে ব্যর্থ হয়েছে কালেকটিভলি আর কি, সামগ্রিকভাবে। যদিও বা আমাদের কর্মকাণ্ডটা বলছিল যে হোল অফ গভর্নমেন্ট, হোল অফ দি সোসাইটি অ্যাপ্রোচ, যেটা আমরা বারবার কথাগুলো শুনেছি, এটা আসলে যদিও বা বলছি আমরা সমগ্র সরকারি সমগ্র সমাজে সবাইকে নিয়ে কাজ করবো, কিন্তু এটা সার্বিকভাবে আমরা আসলে এটা আমরা করতে ব্যর্থ হয়েছি। কারণ এটা কারণ কিন্তু অনুসন্ধান করা দরকার। কারণ অনুসন্ধান করা দরকার এই জন্য, এই যে জনসম্পৃক্ততা করার জন্য যে কতগুলো মডেল আছে, এই মডেলগুলো কিন্তু এরকম নয় আমি কতগুলো নির্দেশনা দিলাম আর জনসাধারণ শুনবে, অথবা আমি কতগুলি রিগরাস কথাবার্তা কতগুলি বললাম, কত এনফোর্সমেন্ট করলাম, তা নয়। কিন্তু এটার জন্য কিন্তু কতগুলো সামাজিক, এটা সোশ্যাল সায়েন্সের, সমাজ বিজ্ঞানের কতগুলি তথ্য আছে, থিওরি আছে, ওইটাও বিজ্ঞান। তার মধ্যে গত 50 বছরে যে থিওরিটা কার্যকর, এটা হচ্ছে হফস্টেড কাঠামো। হফস্টেড কাঠামোটা কিন্তু কমপক্ষে 6 ধরনের শ্রেণী বিন্যাস আছে। ওই শ্রেণী বিন্যাসের আলোকে কিন্তু এই যেটাকে বলা হয় হেলথ এডুকেশন বা ইনফরমেশন এডুকেশন কমিউনিকেশন, যেটা বলা হয় আর কি এসবিসিসি, ওই এসবিসিসি স্ট্র্যাটেজি তৈরি করার কথা। ওইগুলো যদি না করে, আমরা যদিও বা আমাদের আগে থেকে আমাদের অনেক নোহাও আছে, কিন্তু আমরা এই যে বিভিন্ন আঙ্গিকে যে বললাম যে 6টা যে শ্রেণী বিভাগ আছে, 6টাতে আছে, যেমন আমি এগুলোকে ইংরেজিতে না বলে বাংলাতে যদি বলি, খুব কঠিন শব্দ যদিও বা, যেমন বলা হয় যে শক্তির দূরত্ব, বলা হয় যেন স্বতন্ত্রতা, বলা হয় যেন পুরুষতান্ত্রিক সমাজ নাকি নারীতান্ত্রিক, অনিশ্চয়তার পরিহার, কিংবা দীর্ঘমেয়াদী অভিযোজন, কিংবা এগুলো এরকম 6 ধরনের শ্রেণীবদ্ধ আচরণ, সাংস্কৃতিক আচরণ বলা হয়। এই সাংস্কৃতিক আচরণগুলো আমরা ইন্টারভেনশন করতে পারি নাই। আমরা এখনো ওই রকম যেটাকে বলা হয় যে বুলেট থিওরি, আমরা কতগুলি নির্দেশনা দিলাম, জনসাধারণ মনে করছে অনুসরণ করব, কিন্তু আপনি খুব ভালোভাবে বলছেন, এই জন্য বিচ্ছিন্ন ভাবে হলেও ওইগুলি থেকে আমাদের আসলে লেসন নেওয়া দরকার, ওইখান থেকে আমাদের শেখা দরকার, যাতে অত্যন্ত ব্যাপক আকারে এগুলি ব্যবহার করতে পারি, যাতে জনসাধারণ অনুসরণ করে। কারণ জনসাধারণ যদি অনুসরণ না করে, কেবলমাত্র নির্দেশনা দিয়ে কাজ হবে না। ওই জন্য আমরা যাতে জনসাধারণ অনুসরণ করতে পারেন, ওই ধরনের মেসেজ আমরা দিতে পারি নাই বলেই হয়তোবা এটা হয় নাই, এবং এখনো কিন্তু সময় উঠকে যায় নাই। এখনো কিন্তু আমাদের অনেক কাজ বাকি আছে। আমরা কিন্তু মাত্র একটা ডেভের মধ্যে আছি। এটা সহজ বোধগম্য ভাষায় দিতে পারেননি বলেই এটা হয়তো হয় নাই, এবং এটা কিন্তু আমরা এখনো এই ডেভে আছি। আগামী কতবার এটাও আসবে কিন্তু কোনো শেষ নেই। কাজেই আমি মনে করি এটা জনসাধারণকে সম্পৃক্ত করার
বিকল্প কিছু নাই। এবং এখনো এই যে ভবিষ্যতে যে আরো ঢেউ আসবে না এটা কেউ কিন্তু বলতে পারে না। এই যে চলমান ঊর্ধ্বমুখী ঢেউয়ের সময় এই সংক্রমণ কমানো অত্যন্ত জরুরি। এই সংক্রমণ কমানোর একটা অন্যতম হাতিয়ার হবে জনসাধারণকে সম্পৃক্ত করা। এক্ষেত্রে জনপ্রতিনিধিদের, স্থানীয়ভাবে জনপ্রতিনিধিদের সাংঘাতিক রকমের ভূমিকা আছে, স্বাস্থ্যকর্মীদের সাথে নেওয়া এবং বিজ্ঞান ভিত্তিক যেসব কথাবার্তা বলছে এগুলো অনুসরণের জন্য বিভিন্নভাবে আপনার কাছে আমরা আরেকটি বিষয় একটু জানতে চেয়েছিলাম, এটাও যদি আপনি ছোট করে যদি যোগ করেন, সেটা হলো ডেঙ্গু প্রসঙ্গ। যদিও জিনিসটি এখনো কিন্তু প্রবল হয়ে ওঠেনি বা এটি দুর্ভাবনার কারণও ঘটায়নি, কিন্তু এটি ডেঙ্গুর মৌসুমও বটে এবং কেউ কেউ এটা নিয়ে কিন্তু কথা বলতে শুরু করেছেন। যদি হঠাৎ করে যদি এই ডেঙ্গুটাও যদি অতীতের মতো যদি আরো প্রবল হয়ে ওঠে, আমরা এরই মধ্যে করোনা ভাইরাসের একটি বড় চূড়ায় রয়েছি, এর মধ্যে ডেঙ্গু যদি একটি বড় দুশ্চিন্তার কারণ হয়, এই সামগ্রিক পরিস্থিতি সামাল দেওয়ার মতো অবস্থায় কি আমরা আছি কিনা বা কি করণীয়? ধন্যবাদ। আসলে এটা কিন্তু এটা আপনি যেটা বলছেন এটা পরিসংখ্যানের যদি আমরা কথা বলি, পরিসংখ্যান, স্বাস্থ্যের পরিসংখ্যান যদি আমরা দেখি, এগুলি দিয়ে কিন্তু সামগ্রিক ব্যাপকতা এবং গভীরতা প্রকাশ করা সহজ হবে না। এই যে এখন যে জনজীবন, যে জনস্বাস্থ্য যে বিপর্যস্ত, এটা কেবলমাত্র কোভিডের জন্য না, কোভিডের সাথে অন্যান্য বিষয় বলতে আপনি দুই একটা অবতারণা করেছেন, ডেঙ্গুর কথা বলছেন। আমি একইভাবে বলি, যেমন যেগুলো আমাদের চলমান যেগুলো কর্মকাণ্ড আছে তার মধ্যে সংক্রামক ব্যাধির, অন্যান্য সংক্রামক ব্যাধি আমাদের দেশে আছে না, আমাদের এখানে যক্ষ্মা আছে, আমাদের এখানে ডেঙ্গু আছে, আমাদের এখানে ম্যালেরিয়া আছে, আমাদের এখানে যে জরুরি স্বাস্থ্য সমস্যাগুলো, অন্যান্য জরুরি স্বাস্থ্য সমস্যা যেমন আছে, রুটিন স্বাস্থ্য সমস্যা আছে, এগুলো তো সবগুলি বিঘ্নিত। কারণ স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য কর্মীরা এই যে এখন যে এই সংকটটা যে এত প্রলম্বিত হবে, এটা কিন্তু কেউ কিন্তু প্রস্তুত ছিল না। বিশেষ করে যেখানে স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাটা দীর্ঘদিন ধরে আপনারা জানেন, এটা সবাই জানেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অত সবল নয়, আমাদের এটা দুর্বল, এর মধ্যে এটা খণ্ডিত, এটা ফ্র্যাগমেন্টেড এবং অতিরিক্ত চাপের মধ্যে আছে। এই যে এই অতিরিক্ত চাপের মধ্যে ডেঙ্গু একটা, এই সময়ে কোভিডের সময়, কারণ কোভিডের যেমন আলাদা কোনো প্রথম লক্ষণ নেই, ডেঙ্গুর আলাদা লক্ষণ নেই, ম্যালেরিয়ার লক্ষণ নেই। কাজে জ্বর হলেই, এখন যদি জ্বর হয়, বিশেষ করে বাংলাদেশের যেহেতু অনেক বড়গুলো শহরগুলিতে, ছোট শহরে সব জায়গাতে অতীতেও ডেঙ্গু আছে, এই জন্য এখন যে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট আছে, অ্যান্টিজেন টেস্ট, আমরা মনে করি, অনেকেই মনে করি ডেঙ্গুর টেস্ট এবং অন্যান্য যেখানে যে এই ধরনের রোগ আছে তাদের টেস্ট করা উচিত। আমি গতকালও শুনেছি যে একটা রোগী পাওয়া গেছে যেটা মারাত্মক কোভিড সন্দেহ করা হচ্ছিল, কিন্তু এটা আবার মারাত্মক ম্যালেরিয়াও। একসাথে একই সাথে অনেক সংক্রমণ ব্যাধি একসাথে হতে পারে। কাজে এখন ডেঙ্গুর প্রকোপ হতে পারে এবং ডেঙ্গু আবার কোভিডের সাথে মিশেও যেতে পারে। ওই জন্য আমাদেরকে সক্ষমতা, আমাদের যতটুকু আছে, আমাদের আগে অতীতের ডেঙ্গুর গাইডলাইন আছে, ডেঙ্গুর সাথে কোভিড হলে কি হবে, এই ধরনের নির্দেশনাও আছে। এবং আমি মনে করি আমাদের যে শিক্ষিত জনশক্তি আছে, স্বাস্থ্য জনশক্তি, ওরা ডেঙ্গু শনাক্তকরণ করতে পারবে এবং এটা চিকিৎসা তো আগে অনেক প্রশিক্ষণ আছে। তবে ডেঙ্গু রোগীগুলি যাতে আবার কোভিড আক্রান্ত হয়ে না যায় যখন হাসপাতালে আসে, এই জন্য এখন সংক্রামক ব্যাধি কোভিডের এত ব্যাপক ঢেউয়ের মধ্যে অন্যান্য রোগগুলি যাতে হারিয়ে না যায়, অন্যান্য রোগগুলির ব্যাপারেও আমাদের সচেতন থাকতে হবে এবং এটার সাথে প্রতিরোধের যে ডেঙ্গুর প্রতিরোধযোগ্য, এক্ষেত্রে একরকম কথা বলা বাহুল্য। এটা কেবলমাত্র স্বাস্থ্য সেক্টরের কাজ না, এটা স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমার মনে হয় ডেঙ্গুর তো কোনো ভ্যাকসিন নেই, ডেঙ্গুর কোনো সরাসরি ওষুধ নেই। ওই জন্য আমাদেরকে যথেষ্ট সচেতন হওয়া প্রয়োজন জনসাধারণকে এবং স্বাস্থ্যকর্মীদের। এটা অবশ্যই তাদের মনে রাখতে হবে যে ডেঙ্গুর সাথে অন্যান্য রোগগুলি থাকতে পারে এবং এখন এটা ডেঙ্গুর সিজন, এখন ডেঙ্গু হতে পারে। ইতিমধ্যে বেশ কিছু রোগী পাওয়া গেছে এবং আশা করি এটা আমাদের পক্ষে এটা সামাল দেওয়া আশা করি। আমরা সেই ভরসাটি রাখতে চাই যে আমাদের যে সক্ষমতা, সেখানে অনেক রকম সমস্যার কথা আমরা আসলে শুনি গণমাধ্যমে, আমরা স্বাস্থ্য বিভাগের সক্ষমতা অর্জন কর্মকাণ্ড এই খবরগুলো তো নিয়মিতই পাচ্ছি। তারপর আমরা আসলে ভরসাটি রাখতে চাই যে হয়তো পরিস্থিতি ভয়ঙ্কর হলেও আমরা হয়তো সেটি ভালোভাবে সামাল দিতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরো 3 জন অতিথি আছেন, তাদের কাছেও যেতে চাই। ছোট্ট বিরতি নিচ্ছি, আবারও ফিরছি কিছুক্ষণ পরে। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন, আমরা শেষ অংশে আছি আর শেষ অংশের দৈর্ঘ্য আসলে অনেক ছোট। প্রত্যেক
অতিথি আমাদের সঙ্গে আছেন যে 4 জন, তাদের প্রত্যেকের কাছেই যাব, কিন্তু ছোট ছোট করে এক ধরনের উপসংহার শুনবো। যথারীতি আজকের আলোচনাটি শুরু করেছিলাম ডাক্তার এস.এম. আলমগীর, আইইডিসিআর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। আপনাকে দিয়ে আলোচনাটি শুরু হয়েছিল এবং আপনার কাছেই এই আলোচনার একটু উপসংহার শুনতে চাই। আমরা যে আলোচনাগুলো করলাম এই অল্প সময়ে, আমরা একটু ছোট করে যদি আপনার কাছে এর উপসংহার যদি শুনতে চাই, যে আমরা এখন যেখানে আছি আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ। একটা হলো যে আমাদের এই রোগ সংক্রমণের পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে রাখা, আবার একই সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে দ্রুত বড় অংশের মানুষকে টিকার আওতায় নিয়ে আসা, এবং অন্যান্য যে অসুখে বিশেষ করে ডেঙ্গু বা অন্যান্য সংক্রামক ব্যাধির যে কথাগুলো আমরা আসলে আলাপে আনছিলাম, সেগুলোও কেউ যেন বড় হয়ে ওঠে দুর্ভাবনার কারণ যেন না হয়, সেগুলোও একটি মনোযোগের নিশ্চয়ই দাবি রাখে। আপনি ছোট করে যদি আলোচনা যদি শেষ করার একটা পথে যদি আমাদেরকে নেন। আমি আবারও বলি যে আমরা যদি সংক্রমণ কমাতে চাই তাহলে আমাদের ব্যক্তিগত সচেতনতা থেকে কাজ শুরু করতে হবে। রাষ্ট্র আপনাকে সুরক্ষা দিবে, সামাজিক সংগঠনগুলো ক্যাম্পেইনে কাজ করবে, আপনি কনভিন্স হবেন কিন্তু আপনি মানবেন না, সেটা আমাদের করা যাবে না। আমরা মানুষকে কোনো দোষ দিতে চাই না, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে সবাই যদি সচেতন হই, আমার সুরক্ষার জন্য আমিও কিছু দায়িত্ববান হই, অর্থাৎ আমি যদি স্বাস্থ্যবিধি মেনে চলি। আমাদের মনে রাখতে হবে সরকার বিশাল ক্ষতির সম্মুখীন হয়েও যে লকডাউনটি করছে সেটা কিন্তু আসলে যে সোশ্যাল ডিস্টেন্সের কথা আমরা বলি সেটা আমরা কোনোভাবেই করতে পারছিলাম না। সো আপনাকে অফিস সবকিছু ছুটি দিয়ে বাসায় থাকতে বলা হয়েছে, কারণ আমরা এইভাবে ডিস্টেন্সটা মেনটেন করতে চাই, তাহলে আমরা কেউ এক্সপোজড হব না, আমরা কেউ ইনফেক্টেড হব না। এবং আমরা যদি আসলেই এই পদ্ধতিটা মানি তাহলে আমাদের সংক্রমণ সংখ্যা একটা সময় এসে কমতে শুরু করবে। আর না হলে আমরা এরকম উদ্বিগ্ন পরিস্থিতির যাব, এটা আরো ভয়ঙ্কর আকারে ধারণ করতে পারে যে কোনো সময়। সো আমরা সবাই যেন সাবধান হই, আমরা যে কোনো সময় যে কেউ আক্রান্ত হতে পারি। টিকার ক্ষেত্রে যেটা বলা হয় যে বিভিন্ন ধরনের টিকা বাংলাদেশে আসবে, এখন অলরেডি আমাদের 4 ধরনের টিকা আমরা প্রয়োগ শুরু করেছি এবং ভবিষ্যতে হয়তো আরো বিভিন্ন ধরনের টিকা আসবে। আপনার যখন সুযোগ আসবে আপনি দয়া করে টিকাটি নিয়ে নেবেন। প্রত্যেকটি টিকায় আপনাকে যদি অন্তত 50% প্রোটেকশন দেয়, মনে রাখতে হবে টিকাকে আমরা একমাত্র টুলস হিসেবে ইউজ করছি না, অন্যতম টুলস ইউজ করছি। আপনার টিকার 2টা ডোজ সম্পূর্ণ করলেও স্বাস্থ্যবিধি মানতে হবে, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। কোনো টিকায় আপনাকে শতভাগ নিশ্চয়তা দিবে না, সুরক্ষা দিবে না। এবং টিকার যে কার্যক্রম, যেটা রেজিস্ট্রেশন কালকেই বোধহয় শুরু হয়ে যাবে, এবং সবার 35 বছর বয়স পর্যন্ত সবাই রেজিস্ট্রেশন করবেন, এবং যথেষ্ট পরিমাণ টিকা এখন আমাদের পাইপলাইনে আছে, এবং আমরা আশা করছি যে এই গণটিকা কার্যক্রমটি আমরা সব শ্রেণীর মানুষকে দিতে পারবো। আমরা সেই আশাটি রাখছি। অনেক ধন্যবাদ ডাক্তার আলমগীর। আমরা একটু ছোট করে যেতে চাই ডাক্তার তাজুল ইসলাম বারী, আপনি কি শেষ লাইন কি যোগ করবেন? আমি এক কথায় যে কথাটা বলতে চাই, যে ডিজিজটা প্রথমে যখন ইমার্জ হয় তখন আননোন ডিজিজ হিসাবেই ট্রিট হয়েছিল। এখন আমরা অনেক কিছুই জানি না, আর যে ভ্যাকসিন গুলো এখন বাজারে আছে সবটাই ইমার্জেন্সি ইউজ হিসাবে জরুরি ভিত্তিতে এই ব্যবহারের জন্য এই ভ্যাকসিন কতদিন লং লাস্টিং, বুস্টার ডোজ দিতে হবে কিনা, আমরা অনেক কিছুই জানি না। এখন মেন কথাটা যেটা হচ্ছে যে আমাদের একটা জিনিসই মনে রাখতে হবে, ভ্যাকসিন ইজ নট এ সিলভার বুলেট। ভ্যাকসিন দিয়েই 1 ডোজ বা 2 ডোজ নিয়েই যে আমরা রাতারাতি একদম চেঞ্জ করে দিব, সবকিছু বদলায় যাবে, ইট ইজ ভেরি ভেরি আনলাইকলি। কাজেই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং কঠোর স্বাস্থ্যবিধি জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। প্লাস টিকা পাওয়ার জন্য এদেশের জনগণ যাতে টিকা পায়, বিভিন্ন যে উৎস আছে যেমন সেটিও আসলে নিশ্চিত করতে হবে। আমরা পাইছি। জি, অনেক ধন্যবাদ ডাক্তার তাজুল ইসলাম বারী। আমরা একটু অধ্যাপক আবু মোহাম্মদ ফারুক আপনার কাছে যেতে চাই, আপনি একদম শেষ লাইনটা কি যোগ করবেন? আমরা কমিউনিটি পার্টিসিপেশন চাই। কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে করোনা সামাজিক ভাবেই আমাকে আক্রমণ করছে, আমাদেরকে আক্রমণ করেছে, ছড়াচ্ছে। এখন একে প্রতিরোধ করতে গেলে কমিউনিটি সবাইকে লাগবে। শুধু সরকার বলবে, শুধু টক শো হবে, শুধু আপনি আমি আমরা বলবো, এটা বললে হবে না। সবাইকে বলতে হবে, সবাইকে সচেতন হতে হবে, জানতে হবে, জানাতে হবে, মানতে হবে। আমরা জানি কিন্তু মানি না, এটা চলবে না। আর দ্বিতীয় হচ্ছে যেটি, সেটি হলো যে সরকারকে সহযোগিতা করা দরকার। অনেক দেশে সরকার অনেক কিছুই করতে পারেননি, কিন্তু এখানে সরকার তার সাধ্যের মধ্যে যা যা করার করছেন। আমরা যদি সহযোগিতা না করি, যদি মেনে না চলি, লকডাউন মেনে না চলি, মাস্ক মেনে না চলি,
আমরা যদি অর্থাৎ ভিড় সাধারণ এলাকা মানুষকে পরিহার না আসলে করি, এখানে আমরা সম্পৃক্ত কিন্তু- করতেই হবে, এর আসলে কোনো বিকল্প নেই। আমরা আসলে এই কথাটি বারবার বলবার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ। আমরা শেষ আলোচক আমাদের অধ্যাপক এম এফ ফয়েজ আমাদের সঙ্গে আছেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক। আমরা আপনার কাছে আসছি আলোচনাটি শেষ করে দেবার জন্য। ধন্যবাদ। কোভিড-19 মোকাবেলায় যে কর্মকৌশল আছে তা নতুন উদ্যোগে কার্যকর ও সমন্বিতভাবে প্রয়োগ করা প্রয়োজন। এক্ষেত্রে আমরা জানি যে বিজ্ঞানের একটা বিশাল বিজয় হতে ভ্যাকসিন। এই ভ্যাকসিনই কেবলমাত্র একমাত্র পথ না। আমি রোগ নির্ণয় বলি কিংবা কন্ট্যাক্ট ট্রেসিং বলি কিংবা আইসোলেশন বলি কিংবা হাসপাতালে আসার জন্য বলি, সব ক্ষেত্রেই জনগণকে কার্যকরভাবে সম্পৃক্ততা করার কোনো বিকল্প নেই। এই সম্পৃক্ততা করার জন্য, জনগণকে সম্পৃক্ত করার জন্য কার্যকর উদ্যোগ দরকার এবং জনগণকে আহ্বান জানায় যাতে স্ব উদ্যোগে এখন আমরা এম্পাওয়ার্ড কমিউনিটি হই, আমরা স্বপ্রণোদিত হয়ে সচেতন কমিউনিটি হই। আসুন আমরা সবাই কোভিড থেকে মুক্ত থাকি। কোভিড যা আছে, এটা একটা শেষ কথা বলে শেষ করি। আমি এটা আমার বক্তব্য না, কোট হচ্ছে আনকোট দিয়ে বলছি, লেট দ্য হিস্ট্রি শো দ্যাট দ্য লিডার্স অফ টুডে হ্যাড দ্য কারেজ টু অ্যাক্ট। এটাই হচ্ছে আমাদের শেষ বক্তব্য, যাতে জনগণকে সম্পৃক্ত করার কার্যকর পদক্ষেপ দেখতে চাই এবং জনগণ অংশগ্রহণের মতো মধ্যে দেখতে চাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা আসলে এই কথাটি আসলে বারবার বলবার চেষ্টা করছি যে সবাইকে সম্পৃক্ত করে, সবাইকে সচেতনতার মধ্যে নিয়ে এসেই কেবলমাত্র এই কোভিড-19 যে মহামারী আমরা আসলে পার করছি তা থেকে হয়তো কার্যকর সুরক্ষাটি হয়তো কিছুটা নিশ্চিত করা সম্ভব। আমাদের এই আলোচনা আজকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। যে চারজন অতিথি আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় যুক্ত হবার জন্য। একই সঙ্গে ধন্যবাদ জানাই দর্শকদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন টেলিভিশন সেটের সামনে কিংবা অনলাইনে, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আলোচনা। শুভরাত্রি।